হ্যালো এভরিওয়ান, স্বাগতম সকলকে ভেক্টর চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অনুশীলনী এমসিকিউ সলভ ক্লাসে। যে কোনো এমসিকিউ বেস এক্সামের জন্য অনুশীলনী এমসিকিউগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিউপি এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু এই অনুশীলনী এমসিকিউগুলো হুবহু তুলে দেয়। তাই তোমরা যারা বিউপি এবং মেডিকেল এক্সাম দিবা তোমাদের জন্য এই অনুশীলনী এমসিকিউগুলো ভালোভাবে সলভ করা মাস্ট। আমাদের এই সিরিজে আমরা ট্রাই করবো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের অনুশীলনী এমসিকিউগুলো সলভ করতে। ওকে, তো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো ভাই, আমাদের প্রথম প্রশ্ন বলতেছে কোন দুটি ভেক্টর রাশি। এখন কোনটি ভেক্টর রাশি, কোনটি স্কেলার রাশি এবং এগুলো কিভাবে পার্থক্য করি এগুলো একটু আমাদের জানতে হবে। আমরা কিন্তু এই ক্লাসের আগে একটা কম্প্যাক্ট ম্যারাথন ক্লাস নিছি। তোমাদের যাদের ভেক্টর চ্যাপ্টারের উপর প্রবলেম আছে তোমরা চাইলে ক্লাসটা করতে পারো। আমরা সেই ক্লাসটা একেবারে শুরু থেকে ভেক্টরের একেবারে শুরু থেকে যা কিছু প্রয়োজন সব কিছু দেখাইছি টিপস এন্ড ট্রিক্সের সাহায্যে, মানে একেবারে কোনো কিছু বলতে গেলে বাদ দেই নাই ভার্সিটির জন্য। তাই তোমাদের যদি বেসিকের প্রবলেম আছে তোমরা চাইলে ক্লাসটা করতে পারো, ইউটিউবে দেওয়া আছে। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসগুলো সামনে নিব। ওকে, তো দেখো ভাইয়া, প্রথমে বলতেছে যে ভেক্টর আমরা কিভাবে মনে রাখতে পারি জিনিসগুলো। আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। অবশ্যই প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে, এই ছন্দটার মাধ্যমে আমরা কোনটা ভেক্টর রাশি এবং কোনটা ভেক্টর রাশি না এটা আমরা মনে রাখতে পারি। এখানে সব ভেক্টর রাশির উদাহরণগুলো দেওয়া আছে। এখন ভবে দ্বারা দেখো ভাইয়া ভরবেগ, বে দ্বারা বেগ, একইভাবে সব, সান্দ্রতা, বদ্বারা বল, বাকিগুলো দেখো প্রাবল্য, ওজন, ভ্রামক, ত্বরণ, পৃষ্ঠটার বন্ধন। অর্থাৎ এই ছন্দটার মাধ্যমে আমরা পুরোগুলা ভেক্টর রাশি এগুলো মনে রাখতে পারতেছি। এন্ড এই ছন্দের বাইরে যারা আছে তারা হচ্ছে আমাদের স্কেলার রাশি। কিন্তু ভাইয়া এগুলো কিন্তু মনে রাখা লাগে না, তোমাদের অনেক বেশি পড়ার মাধ্যমে তোমরা কিন্তু বুঝে যাও যে কোন রাশিটার দিক আছে কোনটার দিক নেই। এইভাবেও কিন্তু তোমরা যেভাবে ভালো মনে হও এভাবে করো, আর যারা ভুলে যাও তাদের জন্য এই ছন্দটা। আচ্ছা, এই ছন্দটা পড়তে গেলে আমাদের একটা জিনিস আসে ভাইয়া, একটা বিশেষ টার্ম, সেটা হচ্ছে ভ্রামক। এখন ভ্রামকের ক্ষেত্রে দেখো ভাই, আমি লিখে রাখছি যে শুধুমাত্র জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি, বাকি যত ধরনের ভ্রামক আছে সবগুলাই হচ্ছে আমাদের ভেক্টর রাশি। কি বললেন ভাইয়া, বুঝলাম না। হ্যাঁ ভাইয়া, ভ্রামক এখানে আছে ভেক্টর রাশি, বাট এই ভ্রামক ভেক্টর রাশি ঠিক আছে, বাট জড়তার ভ্রামক কি আমাদের স্কেলার রাশি। জড়তার ভ্রামক বাদে যত ধরনের ভ্রামক আছে, যেমন আমরা বলতে পারি দ্বিমূলীয় ভ্রামক, চৌম্বক ভ্রামক, সবগুলাই কি আমাদের ভেক্টর রাশি। আচ্ছা, তো এখন জড়তার ভ্রামক কেন স্কেলার রাশি হলো, আমি আমার ক্লাসে দেখাইছি। জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে I = mr²। এখানে এই যে m, এটা হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি, আর দ্বারা একটা বোঝায় ডিস্টেন্স বা দূরত্ব, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। আর আমরা জানি দুইটা স্কেলার রাশির গুণফল অলওয়েজ একটা কি হবে, আমাদের স্কেলার রাশি হবে। যেহেতু জড়তার ভ্রামক দুটি স্কেলার রাশির গুণফল, তাই জড়তার ভ্রামক কি একটা স্কেলার রাশি। বাট জড়তার ভ্রামক বাদে দ্বিমেরু ভ্রামক, চৌম্বক ভ্রামক সবগুলাই কি আমাদের ভেক্টর রাশি। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন ভাইয়া, বলো তো আমাদের যে চৌম্বক দৈর্ঘ্য আছে, কমন সেন্স অ্যাপ্লাই করে বলো যে এই চৌম্বক দৈর্ঘ্যটা আমাদের কি রাশি। ওকে, তুমি অ্যান্সারটা কমেন্টে জানাইও। ওকে, আচ্ছা, হোপফুলি বুঝতে পারছি। এখন আমরা আবার ক্লাসে ফিরে যাই। দেখো ভাই, বলতেছে কোন দুটি ভেক্টর রাশি। আমরা ছন্দটা দিয়েও বলতে পারি, বাট আমরা একটু কমন সেন্স অ্যাপ্লাই করি। ধরো তোমার ছন্দটা মনে নেই, গতিশক্তি। গতিশক্তি কিন্তু শক্তি, এটা কি মানে কোনো ভেক্টর রাশি? এটা কি ভেক্টর রাশি? ধরছে না, এটা একটা স্কেলার রাশি। বেগ, বেগের কি দিক আছে? হ্যাঁ, দিক আছে। বেগ একটা রাশি, বাট এটা কি হবে না, তার মানে এটা কি হবে না। তারপর বিভব, বিভব তো জানি কি আমরা একটা স্কেলার রাশি, তার মানে এখানে স্কেলার রাশি আছে, হবে না। আমাদের চাইছে ভেক্টর রাশি কোনটা। আচ্ছা, ত্বরণ ভেক্টর রাশি, বাট বিভব তো ভেক্টর রাশি না। তারপর আসো কেন্দ্রমুখী ত্বরণ। হ্যাঁ, ত্বরণ রাশি, বাট তাপমাত্রা কি আমাদের স্কেলার রাশি, এটার জন্য আমাদের হচ্ছে না। তুমি দেখো একটা ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, ক্ষেত্রফল কি তড়িৎ ক্ষেত্র, যেহেতু এটা একটা ভেক্টর রাশি। এবং বল, আমরা একটু আগে পড়ে আসলাম যে বে সব প্রিয়তম, এখানে বল আছে না, উত্তর হচ্ছে আছে। তার মানে কি এটা হচ্ছে কি আমাদের একটা ভেক্টর রাশি। ওকে, তার মানে এখানে তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি নাম্বার। ডি নাম্বার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আচ্ছা, এবার আসো ভাইয়া 2 নাম্বারটাতে আসি আমরা। বলতেছে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা এবং এর দিকে একটি একক ভেক্টর এ ক্যাপ হলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। তো তোমরা এখানে কিছু কি পয়েন্ট আছে এখানে বের করতে বলছে কি ভাইয়া, এখানে আমাদের লম্ব বিক্ষেপ বের করতে বলছে। সো লম্ব বিক্ষেপ যখন আমরা বের করতে বলবে তখন আমাদের এটার যে বেসিকটা আমাদের জানা লাগবে। তোমরা কি জানো, আমরা আমাদের স্লাইড থেকে দেখিয়ে দেবো। আমরা যখন পড়াইছি আমি বলছিলাম ভাইয়া যে কোনো কিছুর অভিক্ষেপ মানে কি, কোনো কিছুর অভিক্ষেপ বলতে বোঝায় ধরো মানে একটা প্রজেকশন বোঝায়। এই যে এখানে এই ইয়াটার উপর কি প্রজেকশন পড়তেছে, এই বাহুটা। আচ্ছা, তো আমরা শর্টকাটে শিখি। আমি বলছিলাম যে যার অভিক্ষেপ, বি এ লম্ব বিক্ষেপ বললে আমরা লিখবো বি কস থিটা, আর ডট গুণফলের সূত্র অনুযায়ী বাকিটা বসে যাবে। একইভাবে এর লম্ব বিক্ষেপ বললে আমরা লিখবো এ কস থিটা, আর ডট গুণফলের সূত্র অনুযায়ী বাকিটা বসে যাবে। অভিক্ষেপ একটা স্কেলার রাশি। আমরা আমাদের আবারও তবুও তোমাদের বেসিকটা ক্লিয়ারের জন্য আমরা আবার ইয়ার থেকে আমরা এখানে দেখাবো। আচ্ছা দেখো ভাইয়া, এখানে আমাদের বলতে দেখো ভাইয়া বি কস থিটা। আচ্ছা, বি কস থিটা যদি হয় ডট গুণফলের সূত্র অনুযায়ী উপরে হবে ডট, আর এখানে মনে মনে একটা এ ছিল তাই না, এ বি কস থিটা যদি এ ছিল, এই এটা এই পাশে চলে আসবে না। আচ্ছা, তার মানে
এটা যদি এই পাশে চলে আসছে, আচ্ছা তার মানে এখানে তুমি খেয়াল করো ভাইয়া, এ cos θ আছে প্রথমটা, এ cos θ কি হবে? উত্তর হচ্ছে না, কারণ আমাদের এখানে হবে কি বি cos θ হবে, তারপর হচ্ছে বি ডট এ। আচ্ছা এখানে দেখো ভাইয়া একটা জিনিস, যে আমরা কি এখানে এটাকে এভাবে লিখতে পারি? বি cos θ ঠিক আছে, বি cos θ ঠিক আছে। এখন বি cos θ লিখলাম, বি cos θ দেখা যাচ্ছে না হয়তো, ইজ ইকুয়াল টু, দেখো ভাইয়া এটাকে এ ক্যাপ ডিভাইডেড বাই এ ক্যাপ, এটাকে যদি আমরা আলাদা লিখি ইন্টু বি ক্যাপ, এটা এভাবে লেখা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ। বাট তুমি যদি খেয়াল করো এখানে এই জিনিসটা কিন্তু অন্য আরেকটা জিনিস রেফার করতেছে। এটা কি? এটা মানে আমরা কি জানি? এটা হচ্ছে এ ক্যাপ। কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে কি আমরা পাই? তার একক ভেক্টর পাই। এটা মানে কিন্তু এ ক্যাপ, তার মানে এ ডট বি আমরা লিখতে পারি। আর এ ডট বি যে কথা, বি ডট এ একই কথা, যেহেতু আমাদের ডট গুণফল কি করে? আমাদের বিনিময় সূত্র মেনে চলে। ওকে, তার মানে এখানে এই দুইটাই হচ্ছে আমাদের রাইট। তাহলে আমাদের এখানে আনসার হবে ডি নাম্বার। হোপফুলি বুঝতে পারছে। আচ্ছা এবার দেখো ভাইয়া 3 নাম্বার বলতেছে, যদি দুটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটি সমান হয় তবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? আচ্ছা বলছে যে কোনো দুটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটি সমান। তো তুমি এটা চাইলে সূত্র দ্বারা করতে পারো, যে এখানে বলে দিছে যেহেতু দুইটা ভেক্টর যেহেতু সমান এবং তাদের লব্ধিও সমান, চাইলে তুমি সূত্র দ্বারা করতে পারো। কিন্তু এখানে তুমি সেই সূত্র দ্বারা করার জন্য তোমাকে এটা দেয়নি। এটা তুমি একটা শর্টকাট অ্যাপ্লাই করে খুব সহজেই করতে পারো। শর্টকাটটা হচ্ছে, আমি একটু শর্টকাটটা লিখে দেই। শর্টকাট এটা হচ্ছে, যদি দুটি ভেক্টর সমান হয় এবং তাদের যে লব্ধি তাদের যে কোনো একটার সমান হয়, কি বললাম? যদি দুটি ভেক্টর সমান হয় এবং তাদের লব্ধি তাদের যে কোনো একটার সমান হয়, তাদের মধ্যবর্তী কোণ আলফা হবে 120 ডিগ্রি। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট শর্টকাট, এটা কিন্তু অনেক জায়গায় অনেক ভর্তি পরীক্ষায় এটা কিন্তু বহুবার আসছে, আমি আবার ক্লাসেও বলছি, যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা তো এখন প্রশ্নে কি বলছে? দুটি সমান ভেক্টরের লব্ধিদের যে কোনো একটি সমান। আমরা কি মিলছে? ধরো মিলছে, এদের একটি সমান হবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী কোণ আলফা হবে 120 ডিগ্রি হবে আমাদের আনসার। এখন ভাইয়া ধরো এই শর্টকাটটা থেকে আমরা আরো কি দেখতে পারি? পরীক্ষায় তোমাদের এই যে কোনো 3টা ডাটা যদি দেওয়া থাকে, ধরো পরীক্ষায় এটা একটা ভেক্টর দেওয়া আছে এবং বলা আছে তাদের লব্ধি ওই ভেক্টরটার সমান এবং মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি দেওয়া। যদি এই 3টা ডাটা দেওয়া থাকে, তুমি কি বলতে পারবা না যে এখানে আমাদের এই আরেকটা যে ভেক্টর এটা কি হবে? উত্তর হচ্ছে পি। আমি বলতে চাইতেছি এই 4টা ডাটার মধ্যে যে কোনো 3টা ডাটা যদি তোমার দেয়া থাকে, তুমি খুব সহজেই অপর ডাটাটা বলে দিতে পারো। নেক্সট কোশ্চেন 4 নাম্বার দেখো, এটা বলতেছে একটি লন রোলার ঠেলা বা টানার সময় এর হাতলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করলে এর টানা অপেক্ষাকৃত সহজ হয়, কারণ এর ওজন কত কমে। আমরা কিন্তু আমাদের ক্লাসে এর যে ইয়াটা আছে, বেসিকটা আছে, তোমাদেরকে আমি দেখাইছি যে খেলার যে টানা সহজ। আচ্ছা এখন দেখো আমি বলি একটু, টানার ক্ষেত্রে কি হয়? ধরো এই দিকে তুমি টানতেছো, এই উপাংশটাকে আমরা বলি এফ কস থিটা এবং লম্বিক উপাংশটাকে বলি আমরা এফ সাইন থিটা। ঠেলার সময় নিচের উপাংশটা হচ্ছে আমাদের এফ সাইন থিটা, এই উপাংশটা হচ্ছে আমাদের কস থিটা। ঠেললে আমাদের আনুভূমিকের সাথে এফ সাইন থিটা যোগ হয়, সেজন্য আমাদের ওজনটা বৃদ্ধি পেয়ে যায়, এজন্য ঠেলা কঠিন। অপরদিকে যখন আমি টানতেছি তখন এমজি থেকে এফ সাইন থিটা আমাদের বিয়োগ হয়ে যায়, এজন্য আমাদের আপাত ওজনটা কমে যায়, এজন্য আমাদের ওজন কমে। আমরা তবুও আবার এই জিনিসটা আর একটু ডিটেইলসে ব্রেকডাউন করবো। ওকে, তো দেখো এখানে বলছে লম্বলার ঠেলা বা টানার সময় হাতলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করলে এই টানা অপেক্ষাকৃত সহজ হয়। কারণ এখন টানাটা সহজ কেন? তাহলে আমরা টানার একটা চিত্র আঁকতেই পারি। ধরো এখানে লম্বলারটাকে কি করতেছি আমরা, ধরো এটা একটা আনুভূমিক, এই আনুভূমিকের সাথে একটা লন রোলার আছে, ধরো এখানে একটা লন রোলার আছে, এই লন রোলারটাকে কি করতেছি আমরা? টানতেছি। টানা যেহেতু সহজ, আমরা এটাকে করতেছি টানতেছি। এটা আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে? আনুভূমিকের সাথে এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ। আনুভূমিকের সাথে আমাদের 30 ডিগ্রি কোণে আমরা এই দিকে টানতেছি। বলতেছে টানাটা সহজ হয় কারণ কি? টানাটা সহজ হয় এর লম্বিক উপাংশের কারণ। টানাটা সহজ হয় কেন? এর যে আমাদের লম্বিক উপাংশটা আছে, এই উপাংশটার কারণ। তার আগে বলে নেই, আমাদের লন রোলারের এখানে 2টা উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক বরাবর, যেটা হচ্ছে এফ কস থিটা, যার সাথে আমরা ডিগ্রি ধরবো সেটা হচ্ছে, মানে যার সাথে আমরা কোনটা নিব সেটা হবে কজ, আর অপর দিকে যেদিকে আমরা কোনটা নিব না সেটা হবে সাইন। তাহলে এইটা টানার সময় আমাদের ওজনটা কমে কার জন্য? এমজিটা নিচের দিকে কাজ করে, এমজি থেকে বিয়োগ হয়ে যায় এফ সাইন থিটা। তাহলে আমাদের যে ওজনটা কমতেছে, এটা কার জন্য কমতেছে? এফ সাইন থিটার জন্য কমতেছে, এফ সাইন থিটার জন্য কমতেছে। আমাদের প্রশ্নে চেয়েছে দেখো ভাইয়া, অপেক্ষাকৃত সহজ হয় কারণ এর ওজন তখন কমে। এখানে ওজন কতটুকু কমে এইটা মূলত আমাদেরকে বের করতে হবে। তাহলে ওজন কমে কতটুকু? এফ সাইন থিটা পরিমাণ। তাহলে এখানে এফ এর মান কত? 19.6 নিউটন, 19.6 নিউটন। সাইন থিটা, সাইন এখানে কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি। আর সাইন 30 ডিগ্রির মান কত?
cos 60 ডিগ্রির মান হাফ আর sin 30 ডিগ্রির মান তাহলে কি হবে হাফ হবে, কারণ এরা ভাইস ভার্সা। ওকে, এটা তাহলে কি হবে 9.8 নিউটন। কিন্তু প্রশ্ন দেখো একটাও কিন্তু নিউটন দিয়ে আমাদের কি নাই, একক দেয়া নাই। যেহেতু নিউটন দিয়ে আমাদের একক দেয়া নাই, তাহলে আমাদের এখানে এককটা কি দিয়ে হবে, এখানে আমাদের এককটা হবে কেজিতে। এখন এইটা যদি 9.8 নিউটনকে যদি আমরা কেজিতে নিতে চাই, আমরা অবশ্যই এটাকে কেজিতে নিতে গেলে 9.8 কে আমরা যে এটার যে জি এর মানটা, যেহেতু কেজিতে আমরা নিয়ে যাব, জি এর মান কত আমরা জানি 9.8, তাই না? মানে গ্র্যাভিটি 9.8, অভিকর্ষজ ত্বরণ 9.8 দ্বারা ভাগ দিব, তখন এটা কেজিতে চলে যাবে, তখন এটা 1 কেজিতে পরিণত হবে। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কি, আমাদের এখানে অ্যান্সার হবে খ নাম্বার হচ্ছে আমাদের এখানে। হোপফুলি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা দেখি 5 নাম্বার। দেখো ভাইয়া 5 নাম্বার একটা ত্রিভুজ দেওয়া আছে, এখন এই ত্রিভুজের জন্য কোনটা সঠিক সেটা বলছে। তুমি যদি খেয়াল করো ভাইয়া, দেখো ভাইয়া এদিকে একটা ইয়া দেওয়া আছে, এদিকে একটা ইয়া দেওয়া আছে, এদিকে ইয়া দেওয়া আছে, এখন কোনটা মিলে? তুমি যদি স্বাভাবিকভাবে লিখো, দেখো ভাইয়া এখান থেকে এখানে গেছে, তারপর এটা এখানে আসছে, আর এটা তার বিপরীত দিকে গেছে, তাই তো? এটা তার বিপরীত দিকে এদিকে গেছে। এখন আমরা যদি লিখতে চাই, আমরা কিভাবে লিখ, দেখো তার মানে আর প্লাস কিউ ত্রিভুজ সূত্র অনুযায়ী এই দুইটা এই বিন্দুতে আসার পর এখান থেকে সরাসরি দিকে চলে আসছে পি, তার মানে এটা কি পি। এর দ্বারা উলটপালট করে লিখতে পারি পি ইজ ইকুয়াল টু কি আর প্লাস কিউ। দেখো ভাইয়া তাহলে আমাদের অ্যান্সার হবে আমাদের বি নাম্বার, বাকি একটাও দেখবা মিলবে না। ওকে, নেক্সট প্রশ্ন 6 নাম্বার। দেখো ভাইয়া বলতেছে এ একটা ভেক্টর এবং বি আর একটা ভেক্টর, ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল কত হবে? ভেক্টরদের স্কেলার গুণফল কিভাবে আমরা করি? আই ক্যাপের সাথে আই ক্যাপের সহ গুণ, জে ক্যাপের সাথে জে ক্যাপের সহ গুণ, কে ক্যাপের সাথে কে ক্যাপের সহ গুণ, কিভাবে আমরা করতে পারি? দেখো ভাইয়া স্কেলার গুণফল মানে আমরা ডট গুণফল করব। এই দুইটা যদি আমরা ডট গুণফল করি, তাহলে আমরা দেখো ভাইয়া এই দুটো ডট 2 এর সাথে আই ক্যাপ, এখানে আই ক্যাপ নাই, তার মানে এটা ডট গুণফল করলে 0 প্লাস জে এর সাথে 1j প্লাস 4j, তার মানে 1 × 4 মানে 4 মাইনাস 3j মাইনাস 3k মাইনাস মাইনাস কি প্লাস 3, ওকে, তার মানে 7। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কি আমাদের বি নাম্বার, 7 হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার দেখো 7 নাম্বার বলতেছে যে ওয়েট এটা ভেক্টর দেওয়া আছে আর এর মান দিয়ে, বলতেছে এইটা ডট গুণফল, তাই না? নেবলা অপারেটরের সাথে এটা ডট গুণফল আমরা বের করি, তাই তো? তো এটা যদি আমরা ডট গুণফল বের করি, এটা কি হবে নেবলা অপারেটরের সাথে? আমরা জানি কি নেবলা অপারেটর কি ডেল এক্স, যদি লিখি নেবলা অপারেটর ইনটু আর ইজ ইকুয়াল টু কি হবে আমাদের ডেল এক্স আই ক্যাপের সহগ, এখানে আই ক্যাপের সহগ এক্সই আছে, তো আমরা লিখি আগে আই ক্যাপের সহগ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ। এইটার সাথে আমরা কি দিব, এই যে মানটা দেওয়া আছে আর এর মানটা, অর্থাৎ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখন তুমি দেখো প্রত্যেকটার সাথে এক্স এর সহগের সাথে এক্স এর সহগুণ হবে, জে সহগের সাথে এখানে জে ক্যাপের সহগের গুণ হবে, জেড ক্যাপের এটা গুণ হবে। যদি গুণ হয় তাহলে আমরা কি লিখতে পারি, দেখো ভাইয়া এইটার সাথে যদি এটা ইয়া হয়ে যায় তাহলে এটা 1 হয়ে যায়, প্লাস ওয়াই এর সাথে যদি ওয়াই যায় তাহলে এটাও 1 হয়ে যায়, কারণ আমরা জানি যদি এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা 1 পাই, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে 1 পাই, আবার একইভাবে জেড এর সাপেক্ষে জেড এর সাথে ইয়া করলে 1ই পাই, তাহলে 1। তার মানে সবটা হবে কি আমাদের এখানে 3 হবে আমাদের এখানে অ্যান্সার। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে সি নাম্বার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আচ্ছা, বলছে নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল। এখন এক্স অক্ষের সমান্তরাল কোনটি আমাদের বের করতে হবে। এখন আমরা এটা একটা শর্টকাটের মাধ্যমে বের করতে পারি। এটা হচ্ছে ধরো প্রথমে আই লিখবা, তারপর জে লিখবা, তারপর এখানে কে লিখবা, তীর চিহ্ন দিয়ে এভাবে লিখবা। তো যদি এই দুইটা ক্রস হয় তাহলে অ্যান্সার হবে অপরটা, যদি জে আর কে ক্রস হয় তাহলে অ্যান্সার হবে কি এইটা। এটা তোমরা হয়তো বা জানো, তাই না? যদি দুইটা ক্রস হয় তার অ্যান্সার হয় কি তার অপরটা। আচ্ছা, তো এক্স অক্ষের সমান্তরাল কোনটা, আমরা প্রথমটা দেখি আই ক্রস জে। তো আই ক্রস জে হলে আমরা কি বললাম অ্যান্সার হবে কে ক্যাপ। অ্যান্সার হবে কি এখানে আমাদের হবে কি আমাদের কে ক্যাপ ইন্টু আই। তো কে ক্যাপ ইন্টু আই অ্যান্সার হচ্ছে কি আমাদের আই ক্যাপ, অ্যান্সার হচ্ছে আমাদের এখানে জে ক্যাপ। আচ্ছা, জে ক্যাপ কি এক্স অক্ষের সমান্তরাল? উত্তর হচ্ছে না, এটা পরস্পর লম্ব, তার মানে এটা অ্যান্সার হবে না। একইভাবে তুমি আই যে দেখো এটাও কে ক্যাপ আসবে, তো কে ক্যাপ ইন্টু কে ক্যাপ এটা তো কখনো সমান্তরাল প্রশ্নটা 0 এসে পড়বে। ওকে, একই দিকে যদি হয় সাইন 0 ডিগ্রির মান আমরা জানি 0, কারণ ক্রস গুণফলে আমরা 0 মানে সাইন বসাই, তাহলে সাইন 0 ডিগ্রির মান যেহেতু 0, তাহলে কে ক্যাপ ক্রস কে ক্যাপ ইজিক্যাল কি হয়ে যাবে আমাদের এখানে 0 হয়ে যাবে। তাহলে এটাও আমাদের ফুল টেস্ট। আই ক্রস জে ক্যাপ, তো আই ক্রস জে ক্যাপ এখানে কি আমরা কে ক্যাপ পর্যন্ত আমরা রাখছি কে ক্যাপ ইন্টু জে ক্যাপ, তো কে ক্যাপ ইন্টু জে ক্যাপ। তো এটা যদি উল্টে যায় মানে বিপরীত দিকে হলে আমরা জাস্ট একটা মাইনাস দিই, তাহলে কে ক্যাপ ক্রস জে ক্যাপ ইজ ইকুয়াল টু মাইনাসের আই ক্যাপ। কিন্তু এইটা কিন্তু আমাদের এক্স অক্ষের সমান্তরাল, কারণ কি আই ক্যাপ আমরা জানি এক্স অক্ষকে ডিনোট করে, তাই না?
বিপরীত দিকে হোক, বাট এটা তো সমান্তরাল, তাই না? তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম জি, মানে যেহেতু সি নাম্বারটা আমাদের বিপরীত দিকে আই ক্যাপ নির্দেশ করে, তাহলে আমাদের এটা এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে এটা আমাদের এক্স অক্ষের সমান্তরাল। ডি নাম্বারটা করে দেখো ভাইয়া, ডি নাম্বারটা মিলবে না। আচ্ছা, তারপর দেখো 9 নাম্বার। দেখো ভাইয়া, আমাকে বলতেছে যে চিত্রটি একটি ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স হলে কোনটি সঠিক? আমি কিন্তু আমার যে ক্লাসে ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট সবগুলা খুব সুন্দরভাবে দেখাই দিছি। তোমরা যদি ক্লাস করার সময়ও না পাও, তোমরা যদি, আমি বিশ্বাস করি যে তোমরা যদি স্লাইডটাও যদি একবার দেখো, তাহলে কিন্তু তোমাদের খুব ভালোভাবে জিনিসগুলো কভার হয়ে যাবে। তোমরা যদি স্লাইডটা দেখো, ওকে? তো দেখো ভাইয়া, আমি দেখাচ্ছি। সো এখানে ভেক্টর ক্যালকুলাস সবকিছু আলোচনা করা হয়েছে, যে ভেক্টর ক্যালকুলাস থেকে আমাদের এখানে যেটা লাগবে ডাইভারজেন্সের পার্ট। তো দেখ, ডাইভারজেন্সের ক্ষেত্রে আমরা বলছিলাম ডাইভারজেন্স কি করে, আমাদের ভেক্টর ক্ষেত্রকে, ডাইভারজেন্স কি করে, একটা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ফিল্ডে রূপান্তর করে। এখন এই যে ডাইভারজেন্স কি নির্দেশ করে, আমাদের ভেক্টর ক্ষেত্রে ফ্লাক্সের পরিবর্তনের হার নির্দেশ করে। এই পরিবর্তনটা যদি আমাদের পজিটিভ হয়, তার মানে পজিটিভ হলে তার মানে আমাদের কি করবে, আমাদের ধনাত্মক হবে আয়তনটা, এবং ঘনত্বটা কমে যাবে। তখন আয়তন বাড়বে, ঘনত্ব কমে যাবে। যদি আমাদের এই ডাইভারজেন্সের মানটা নেগেটিভ হয়, তখন আমাদের আয়তনটা কমে যাবে কিন্তু ঘনত্বটা বেড়ে যাবে। যদি এই ডাইভারজেন্সের মান 0 হয়, তখন আমাদের আয়তন আগেরা থাকবে এবং ঘনত্ব আগেরা থাকবে, সেম থাকবে। এটা হচ্ছে ডাইভারজেন্স, কারণ কি এটা পরিবর্তনের হার নির্দেশ করে। যদি পজিটিভ হয়, আয়তনটা বাড়বে, ঘনত্ব কমবে। যদি নেগেটিভ হয়, আয়তন কমবে বাট ঘনত্ব বাড়বে। যদি 0 হয়, আয়তন এবং ঘনত্ব সেম থাকবে। এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্সের বিষয়। ওকে, তো এবার যদি আমরা স্লাইডে ফিরে যাই, দেখো ভাইয়া বলতেছে যে চিত্রটি একটি ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স হলে কোনটি নির্দেশ করে। তুমি এখানে লক্ষ্য করো ভাইয়া, এখানে এটা ডাইভারজেন্স মানে কি, ডাইভারজেন্স এখানে দেখো পজিটিভ, তাই না? কারণ কি আমাদের এখানে আয়তনটা বৃদ্ধি পাইতেছে। যেহেতু এখানে আমাদের যে ভি এর মানটা পজিটিভ, অর্থাৎ ভি আমাদের বাড়তেছে, ভি যেহেতু আমাদের বাড়তেছে, তার মানে আমাদের ঘনত্ব নিশ্চয়ই এখানে কমবে। ঘনত্ব কি আমাদের এখানে কমতেছে, তাই না? আচ্ছা, এটা আমাদের এখানে চায় নাই, চাইছে যে ভেক্টর। এই অপশনগুলোর সাথে যদি আমরা মিলাই, দেখো ভাই আমরা বলছিলাম এটা পজিটিভ হলে আমাদের অ্যান্সার হবে আমাদের এখানে সি নাম্বার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ওকে, তো হোপফুলি বুঝতে পারছি। আর যদি ভিতরের দিকে তীর চিহ্নগুলো হইতো, তাহলে আমাদের এখানে নেগেটিভ অ্যান্সার। আচ্ছা, 5 নাম্বারটা দেখো, যদি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে দেন মধ্যবর্তী কত হবে? বলতেছে দুটি সমান ভেক্টর, ধরো একটা সমান ভেক্টর পি, আর একটা সমান ভেক্টর, যেটা সমান ভেক্টর হতে পারে পি এবং কি সমান ভেক্টর। বলতেছে এদের থেকে যদি শূন্য ভেক্টর হতে হয়, এদেরকে অবশ্যই বিপরীত দিকে ক্রিয়া করতে হবে। ধরো একটা ভেক্টর হচ্ছে 5i, আরেকটা ভেক্টর যদি -5i না হয়, এই দুইটার বিয়োগ করলে কি আমরা কখনো শূন্য পাবো? তার মানে এরা পরস্পর বিপরীতমুখী হতে পারে। যেটা বলতে চাইতেছি, দুটি সমান ভেক্টর যদি একটা এদিকে ক্রিয়া করে, অবশ্যই অপরটা তার বিপরীত দিকে ক্রিয়া করবে। এটা যদি 2 নিউটন বল হয়, -2 নিউটনের এলডি হয়, এটা হবে কি +2 নিউটন। ওকে, তার মানে এরা অবশ্যই এদের মধ্যবর্তী কোণ কত হতে হবে? 180 ডিগ্রি হতে হবে। মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে কি হবে? এদের মান 0 হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ডি নাম্বার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। হোপফুলি বুঝতে পারছি। নেক্সট, আচ্ছা 11 নাম্বারটা দেখো ভাইয়া, বলতেছে যদি সি একটা ভেক্টর ইজ ইকুয়াল টু এ ক্রস বি এবং ডি একটা ভেক্টর বি ক্রস এ হয়, তাহলে সি ও ডি এর মধ্যবর্তী কোণ কত হবে? আচ্ছা, খুব ইন্টারেস্টিং ম্যাথটা। আচ্ছা, বলতেছে আমাদের এখানে বলছে সি ক্যাপ ইজ ইকুয়াল টু এ ক্রস বি এবং বলে দিছে ডি ক্যাপ ইজ ইকুয়াল টু বি ক্রস এ, বি ক্রস এ। তার মানে আমাদের এই যে সি ও ডি এর মধ্যবর্তী কোণ কত? মানে তুমি দেখো ভাইয়া, এই সি, এইটাকে তুমি দেখো যে ধরো এ ক্রস বি একটা ভেক্টর, এটা হচ্ছে এ, আরো একটা ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি। এই দুইটা আমাদের ভেক্টর হইলো, এই দুটা ভেক্টর। এই দুটা জন্য ভেক্টর, এই দুইটা ভেক্টরকে আমরা যদি ক্রস গুণ করি, অর্থাৎ এ ক্রস ভি যদি করি, এদের দিক কোন দিকে হবে? এদের দিক হবে এই দিকে। বলতেছে যে এই যে ভেক্টরটা, এইটা হচ্ছে আমাদের সি। আবার আমাকে বলছে যে বি ক্রস এ যদি করি, এইভাবে যদি আমরা করি, তখন যদি সেটা হয় আমাদের বি ক্রস এ, এইটা হচ্ছে আমাদের নিচের দিকে, এইটার নাম দিছে এরা ডি ভেক্টর। তুমি দেখো এ ক্রস বি ইজ কি বলছে? সি ভেক্টর। এটা ইজ বলছে কি আমাদের সি ভেক্টর, এটা ইজ বলছে আমাদের ডি ভেক্টর। তাহলে এই যে সি এবং ডি এর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। দেখে বুঝে যেতেছে এদের মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি হবে আমাদের, 180 ডিগ্রি।
ওকে 12 নম্বর দেখো ভাই 12 নম্বরে বলতেছে যে একটা নেবলা অপারেটর ডট গুণফল বি ভেক্টর এর সাথে ইজ ইকুয়াল টু 0 হলে, তার মানে আমরা যে একটু আগে দেখে আসলাম যদি ডাইভারজেন্সের মান 0 হয় তখন আগত এবং নির্গত ফ্লাক্সের মান কি হয়, সমান হয়। আমরা দেখে আসলাম আগত এবং নির্গত ফ্লাক্সের মান কি। দেখো ভাইয়া যদি একটা নেবলা অপারেটর মান যদি এখানে 0 হয় তাহলে আগত যা থাকবে তাই থাকে, তার মানে আগত এবং নির্গত ফ্লাক্সের মান সমান হয়, তখন এটাকে আমরা বলি সলিনয়েডাল। যদি ডাইভারজেন্সের মান 0 হয় তখন আমরা সেটাকে বলি কি সলিনয়েডাল। আচ্ছা, তো তরল অসংকোচনীয়, এটা কি সংকোচন কোনো কিছু সংকোচন করে? তো হচ্ছে না, ভেক্টর কতটি সলিনয়েডাল এই মাত্র বলে আসলাম যেটা হচ্ছে কি আমাদের সলিনয়েডাল। তাহলে আমাদের এখানে আনসার হবে ডি নাম্বার। 13 নম্বরটা দেখো এ ও বি কে বিপরীত ভেক্টর বলা হয় যখন বিপরীত ভেক্টর কি আর বিপরীত ভেক্টর কি আমি খুব সুন্দরভাবে আমাদের স্লাইডে দেখাইছি যে কোনটা হচ্ছে আমাদের, কোনটাকে আমরা বলবো বিপরীত ভেক্টর এবং কোনটাকে আমরা বলবো বিপরীত ভেক্টর। আমরা বলছিলাম বিপরীত দুই ধরনের হয়, একটা হচ্ছে যোগাত্মক বিপরীত আর একটা হচ্ছে গুণাত্মক বিপরীত। এখন বিপরীত ভেক্টর বলতে বোঝায় মূলত আমাদের গুণাত্মক বিপরীত। এ এর বিপরীত ভেক্টর হচ্ছে 1/a মাইনাস এ এর বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস এ এর বিপরীত ভেক্টর হচ্ছে 1/-a। একইভাবে বিপরীত বলতে বোঝা হচ্ছে আমাদের যোগাত্মক বিপরীত, এ ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে -a। ওকে, আচ্ছা এখন দেখো ভাই আমাদের বলছে বিপরীত ভেক্টর কোনটা, তার মানে 4i এর বিপরীত ভেক্টর তাহলে কি হবে 1/4i। এটা কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা নেক্সট 14 নাম্বার দেখো ভাইয়া বলতেছে এ ভেক্টর ও বি ভেক্টরকে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের স্লাইডে কিন্তু আমরা খুব সুন্দরভাবে যে সন্নিহিত বাহু থাকলে আমাদের ভেক্টরের কিভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, দুটা সন্নিহিত বাহু থাকলে ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু দেওয়া থাকলে কি থাকবে, কর্ণ দেওয়া থাকলে সেটা ক্ষেত্রফল কি হবে, সবগুলাই কিন্তু এখানে দেয়া আছে। এখানে বলছে আমাদের ত্রিভুজের দুটা সন্নিহিত বাহু, তাহলে এটা হবে হাফ ইন্টু a ক্রস b। এখানে কিন্তু আবার সন্নিহিত বাহু নির্ণয়ের ক্ষেত্রে অলওয়েজ ক্রস গুণফল আমরা বের করি। আচ্ছা তাহলে আমাদের এখানে আনসার হবে হাফ ইন্টু a ক্রস b। ওকে 15 নাম্বার কোন ভেক্টরটি p = 4i + 2j এর উপর লম্ব। এখানে যেহেতু i এবং j আছে তার মানে বোঝাই যাইতেছে এইটার লম্ব হবে কি, এটার লম্ব হবে নিশ্চয়ই কোনো k, তাই না? যেহেতু কোন ভেক্টরটি এটার উপর লম্ব বলছে তাহলে আমাদের এখানে আনসার হবে k। এছাড়া তুমি এটা ম্যাথের মাধ্যমেও কিন্তু তুমি করতে পারো, কিন্তু এটা দরকার নেই আসলে, তুমি নর্মালি কিন্তু এটা দেখেই বুঝতে পারতেছো এটা আসলে 5k হবে অ্যান্সার। 16 নাম্বার যদি একটু দেখি বলতেছে কোন ভেক্টরের শীর্ষবিন্দু পাদবিন্দু একই হলে ভেক্টরটি কি হবে। কোন একটা ভেক্টর ধরো শীর্ষবিন্দু পাদবিন্দু এক, তার মানে এটা একটা বিন্দু ভেক্টর না, এটার কারণ এটা ধরো শীর্ষবিন্দু যা পাদবিন্দু তা একই বিন্দু, তার মানে কি একটা বিন্দু ভেক্টর। আর এই বিন্দু ভেক্টরকে আমরা কি বলি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এটা হচ্ছে কি আমাদের একটা শূন্য ভেক্টর বা নাল ভেক্টর আমাদের এখানে অ্যান্সার। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কি আমাদের ডি নাম্বার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ওকে নেক্সট প্রশ্ন দেখো 19 নাম্বার বলতেছে যদি একটা ইয়া দেওয়া আছে এবং এটা এই বিন্দুতে এটা কি বলতে নির্ণয় করতে বলতেছে, এটা যেহেতু ডট নাই মাঝখানে তার মানে এটা কি গ্রেডিয়েন্ট নির্ণয় করতে বলছে। তাহলে এটার গ্রেডিয়েন্ট যদি আমরা নির্ণয় করি, এটার গ্রেডিয়েন্ট আমরা এখন নির্ণয় করব। দেখো ভাইয়া এখানে দেওয়া আছে মান বলতেছে কিউ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 3x² ওয়েট 3x² ওয়াই। এখন এটা তবে 1, -2 বিন্দুতে এটার ইয়া নির্ণয় করতে বলছে। তো আমরা যদি এটার গ্রেডিয়েন্ট নির্ণয় করি, গ্রেডিয়েন্ট মানে কি নর্মাল গুণ, নর্মাল গুণ মানে নেবলা অপারেটরের সাথে প্রত্যেকটার সাথে গুণ যাবে, তার মানে ডেল এক্স ইন্টু আমি একসাথে গুণ করে দিলাম x² ওয়াই প্লাস ডেল 3x², তারপর ডেল ওয়াই ইন্টু 3x² ওয়াই প্লাস ডেল জেড ইন্টু 3x² ওয়াই। এখানে তারপর যদি দেখি এই এক্স এর সাপেক্ষে 3x² ডিফারেন্সিয়েট করলে কি হবে, এখানে 3y আমাদের কি আগে থেকেই কি যে হচ্ছে আমাদের আগে থেকেই ধ্রুবক, কারণ ধ্রুবককে যদি আমরা সামনে নিয়ে আসি আর x² কে ইয়া করলে কি হবে আমাদের 2x প্লাস ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে ওয়াই 3x² ডিফারেন্সিয়েট করলে ওয়াই এটা 1 হয়ে যাবে আর থাকবে কি আমাদের 3x² প্লাস জেড এর সাপেক্ষে যেহেতু কোনো মান নাই, যেহেতু কোনো মান নাই তো এটা এই জন্য এটা ধ্রুবক, এই জন্য এটা হয়ে যাবে কি 0। আচ্ছা এখন আমাদের y এর মান কত দেওয়া আছে, y এর মান দেওয়া আছে আমাদের -2, x এর মান দেওয়া আছে 1। তো 3 এর সাথে যদি আমরা -2 বসাই, 2 এর সাথে 1 বসাবো প্লাস 3 এর সাথে আমরা 1 বসাবো, তারপর 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তার মানে -12 প্লাস 3 ওকে 3, তো -3 প্লাস 12। এখানে একটা জিনিস হয়েছে, এখানে x এই যে এখানে নেবলা অপারেটরের সাথে আমাদের একটা i থাকে না, এখানে i এখানে j এবং এখানে k থাকে, এটা তো 0 হয়ে গেল, তো এখানে একই সাথে i থাকবে ইন্টু j থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমাদের i j পুরো আমাদের অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার।
ওকে, তো হোপফুলি বুঝতে পারছি। 20 নাম্বার টাইমটা আমরা খেয়াল করব। বলতেছে পি পি মানে পি কিউ আর মানের 3টি ভেক্টর একটি ত্রিভুজের 3টি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত হলে নিচের কোনটি সঠিক? এরা একই ক্রমে নির্দেশ করে, পি কিউ আর একই ক্রমে। তো কোনো একটা 3টা ভেক্টর যদি একই ক্রমে নির্দেশ করে তাহলে এটা মনে রাখবে, এটা হবে কি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু 0। এটা কিভাবে হইল আমি বুঝলাম না। বলতেছে যে পি কিউ আর 3টি ভেক্টর একটি ত্রিভুজের 3টি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করে। একই ক্রমে মানে কি? একটা ধরো আমরা একটা ত্রিভুজ, সাপোজ ধরো আমরা ধরো এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা কি করতেছে? একই ক্রমে নির্দেশ করতেছে। তো একই ক্রমে যদি নির্দেশ করে, ধরো এইটা যদি হয় আমাদের পি, এটা যদি হয় আমাদের কিউ, এটা হবে কি আমাদের আর। ত্রিভুজের 3টা। তখন দেখো ভাইয়া, একটা বিন্দু থেকে তুমি এখান থেকে এখানে গেলা, দেন এখান থেকে এখানে আসলা, দেন আবার এখান থেকে এখানে আসলা। তো তোমার আলটিমেট সরণ কত? আলটিমেট সরণ 0 না? এই জন্যই এখানে আমরা 0 বসাচ্ছি। ওকে, বুঝতে পারছি কেন 0 বসাইলাম? কারণ যেহেতু এরা একই ক্রমে করছে, তাদের আলটিমেট সরণ যেহেতু 0, তার মানে পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0। কারণ কি? এরা একই ক্রমে নির্দেশিত। এই যে এখানে একই ক্রমে কথাটা বলছে না, এই একই ক্রমে কথাটা হলো মেইন পার্ট। এখানে এই যে একই ক্রমে নির্দেশিত হয়েছে। ওকে, দেখো 21 নাম্বার বলতেছে যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো এখানে এটা ক্যালকুলেটর লাগবে, এই জন্য আমরা এখন করতেছি। আচ্ছা, 22 নাম্বার দেখো ভাই, বলতেছে এ মানে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ ডট বি হলে এদের মধ্যবর্তী কোণ কত? 45 ডিগ্রি। এটা কেন হবে? আচ্ছা দেখো ভাইয়া, আমরা নর্মালি যদি এক পাশে নিয়ে নেই, এ ক্রস বি করি। এ ক্রস বি মানে কি? এ ক্রস বি, এটা থেকে অনেকে মুখস্থ করে, বাট তোমাকে একটু এই ফর্মুলাটা দেখাই। এ ক্রস বি ইজ জানি আমরা এ বি সাইন থিটা। আচ্ছা, আর এ ডট বি কি জানি? এ ডট বি আমরা জানি এ বি কস থিটা। প্রশ্ন আমাদের বলছে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ ডট, তার মানে আমাদের এ বি সাইন থিটা ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তুমি এখান থেকে দেখতে পারো, তার মানে এমন একটা মান আমাদের লাগবে, এমন একটা মান আমাদের লাগবে যেখানে সাইন থিটার মান এবং কস থিটার মান সেম। তোমরা কি জানো যে কোথায় সাইন এবং কজের মান সমান হয়? আমরা জানি 45 ডিগ্রি। থিটার মান যখন 45 ডিগ্রি হয়, সেখানে আমাদের সাইন এবং কস এখানে সেম। কারণ কস 45 ডিগ্রি এবং সাইন 45 ডিগ্রির মান কত? 1/√। কিন্তু 45 ডিগ্রি বলতে বোঝায় কিন্তু π/4। তো এটা তুমি ম্যাথ করেও করতে পারো, সমস্যা নাই। আমরা একটু ম্যাথ করি। তো উভয় পাশ থেকে এবি চলে গেলে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। কিন্তু এভাবে বোঝা যায় যে cos 45 ডিগ্রি হবে, কারণ cos 45 ডিগ্রিতে ক্রস গুণফলের মান যা, ডট গুণফলের মানও সেম। কারণ কি? সাইন থিটা আর cos থিটা কোথায় সমান? 45 ডিগ্রিতে সমান। আচ্ছা দেখো, তাও এই দুটোকে যদি আমরা ভাগ করি তাহলে tan থিটা পাই, মানে cos এটাকে এই পাশে নিয়ে আসলে ইজ ইকুয়াল টু 1। সো tan কত ডিগ্রির মান 1, সুতরাং tan 45 ডিগ্রির মান 1। tan থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। লিখা দিলে ওই পাশে নিয়ে গেলে ইনভার্স হয়ে যাবে tan ইনভার্স 1। tan ইনভার্স 1 এর মান কি? 45 ডিগ্রি। তোমরা বুঝতে পারতেছো এখানে থিটাটা হবে না। সো থিটা এখানে কত হবে? 45 ডিগ্রি। থিটার মান এখানে কত? 45 ডিগ্রি। তাহলে আমাদের এখানে आंसर হচ্ছে ক নাম্বারটা হচ্ছে আমাদের এখানে आंसर। ওকে, তো এটা মুখস্থ করে ফেলবা যে কখন আমাদের ক্রস গুণফল এবং ডট গুণফলের মান সমান? 45 ডিগ্রিতে ক্রস গুণফল এবং ডট গুণফলের মান সমান। আচ্ছা, তো এখন দেখো 23 নাম্বারটা বলতেছে যে স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করে কি? আমাদের স্লাইডে আমরা খুব সুন্দরভাবে দেখাইছি যে কোনটি আমাদের স্কেলার ক্ষেত্রকে কোথায় রূপান্তর করা আছে। আসো দেখে নিয়ে আরেকবার। এখানে দেখো ভাইয়া, গ্রেডিয়েন্ট কি করে স্কেলার ক্ষেত্রকে আমাদের ভেক্টর ফিল্ডে রূপান্তর করে, ডাইভারজেন্স কি করে ভেক্টরকে স্কেলারে রূপান্তর করে, আর কার্লটা সবাই জানে ভেক্টরকে ভেক্টরে রূপান্তর। ওকে, তো কার্ল তো একটা ভেক্টর রাশি, তো ভেক্টরকে সে ভেক্টরে রূপান্তর করবে। ডাইভারজেন্স কি করবে? আগে একটা ভেক্টর রাশি থাকে, বাট ডাইভারজেন্স নিজে কিন্তু স্কেলার। ডাইভারজেন্স কি করে? ভেক্টরকে স্কেলারে রূপান্তর করে। আর গ্রেডিয়েন্টের কাজ কি? গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি, কিন্তু গ্রেডিয়েন্ট কি করে? গ্রেডিয়েন্ট স্কেলারকে ভেক্টরে রূপান্তর করে। ওকে, আচ্ছা এবার যদি আমরা ইয়াতে চলে যাই। ওকে, তো এখানে দেখো ভাইয়া, স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করে কে? এখনই দেখে আসলাম, এটা হচ্ছে কি আমাদের গ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের ভেক্টর রাশিতে রূপান্তর করে। आंसर হবে সি নাম্বার। 24 নাম্বারটা যদি আমরা একটু দেখি, 24 নম্বরে বলছে একটা ইয়া দেওয়া আছে। দেখো ভাইয়া, f ইজ ইকুয়াল টু একটা মানে ইয়ার মান দেওয়া আছে, যে ধরো f একটা ভেক্টরের মান দেওয়া আছে। ওয়েট, একটা ই হয়েছে। আচ্ছা দেখ, এখানে যদি আমরা একটু এটাকে একটু ছোট করে নিই, ম্যাপটা করতে হবে। ওকে, আচ্ছা দেখো
বলতেছে এফ একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটা, এই বল ভেক্টরটি এক্স জেড তলে মান কত। আচ্ছা, কোন একটা তলে কিভাবে মান বের করতে হয় এটা তো আমি আমার স্লাইডে দেখাইছি, তাও আমি এখানে আবার দেখাচ্ছি, সমস্যা নাই। একটা ইয়া দেওয়া আছে, এফ ইজ ইকুয়াল টু আই ক্যাপ, এফ আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কি সরি মাইনাসের 3j ক্যাপ। ওকে, তো এইটা এক্স জেড তলে, যখন এক্স জেড তলে বলবে তখন আমি এই এক্স আর জেড কোনটা, এখানে আই ক্যাপের সহ আর জেড কোনটা -3 ক্যাপ, এই দুইটা নিব। তার মানে আমরা মান কিভাবে বের করি, কোনো একটা এক্স জেড তলে মান ইজ ইকুয়াল টু রুট ওভার আই ক্যাপের সহ কি 5² প্লাস -3, যদি প্লাস মাইনাস মেটার করে না তাহলে এখানে 5 5 25, 3 3 9, তো 25 প্লাস 9, 25 প্লাসের 9 ইজ ইকুয়াল টু রুট ওভার 30। এইভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, তো এটাকেও আমরা একটু ছোট করে নিব। আচ্ছা, আসতেছে না, সমস্যা নেই। ওকে, তো এখানে অ্যান্সার হবে কি সি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে। ওকে, নেক্সট এই দুইটা আমরা স্কিপ করতে পারি। ওকে, এগুলা পরীক্ষায় এই টাইপের আসে না, এই দুইটা আমরা স্কিপ করবো, এটাও আমরা স্কিপ করতে পারি, বাট আমরা একটু দেখাবো। ওকে, আমরা একটু দেখাই, সমস্যা নেই। বলতেছে ওসি ভেক্টরটি কি নির্দেশ করে, এই যে ওসি ভেক্টর এই ভেক্টরে যাওয়ার জন্য আমাদের প্রথমে আই এই বরাবর দূরত্ব অতিক্রম করতে পারবো, যে বরাবর অতিক্রম করতে হবে, তার মানে এটা আই প্লাস জে। আর তারপর তোমার নর্মাল ক্ষেত্রফল এর সূত্র দিয়ে তোমরা এটা নির্ণয় করে ফেলবা। এটা যদি খুব একটা আসে না, ওএবিসি ক্ষেত্রফল নির্ণয় করলে তোমাদের √2 মানটা এসব। ওকে, এটা খুব একটা, যেহেতু উদ্দীপকের জিনিসগুলো তোমরা স্কিপ করো। ওকে, তারপর দেখো 22 নম্বর, এই যে মাত্র দেখিয়ে আসলাম যে দুটা ক্রস গুণফল এবং ডট গুণফল কখন সমান হয়, যখন এদের মধ্যবর্তী কোণের মান কত হবে, 45 ডিগ্রি হবে। আচ্ছা, 23 নাম্বার দেখো, 23 নাম্বার বলতেছে আমাদের স্কেলার ফাংশনকে ভেক্টর ফাংশনে রূপান্তর করে কি, এখনই দেখাচ্ছেন স্কেলার, এই যে এটা তো করছে, এগুলো তো মাত্র করছে, এর আগে ইয়াতেই করছে, 25 নম্বর বলছে চিত্রের ভেক্টরদের স্কেলার গুণন, চিত্রের ভেক্টরদের কি আমাদের স্কেলার গুণন। তো স্কেলার গুণন ক্ষেত্রে আমরা কি দেখছি যে এ ডট বি দুটো যদি আমরা স্কেলার গুণ করি তাহলে হয় কি আমাদের এ বি cos থিটা, নরমাল সূত্র এখানে বসে গেছে। ওকে, 26 নাম্বার, এ ও বি এর একক ভেক্টর এ ক্যাপ এর মধ্যবর্তী কোণ কত, বুঝো তুমি কথাটা। বলতেছে আমাদের এ ও বি এর একক ভেক্টর এ ক্যাপ এর মধ্যবর্তী কোণ কত। এখন এ ও বি এর একক ভেক্টর এ ক্যাপ, তো এ ক্যাপের সাথে তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি হবে। ওকে, 27 নাম্বার, এ ডট বি ইজ ইকুয়াল টু 0 হলে বোঝায় এ ভেক্টর ও বি ভেক্টর একে অপরের উপর লম্ব। এ ভেক্টর, কারণ 0 কখন হয় বুঝো, একটা জিনিস জানো তো যে ডট গুণফল কখন 0 হয়, দুটি ভেক্টর যদি পরস্পর উপর লম্ব হয় তখন ডট গুণফলের মান 0, দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তখন ক্রস গুণফলের মান 0। তাহলে ক্রস গুণফলের মান কখন সমান হবে, তখন দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল। ডট গুণফলের মান কখন 0 হবে, যখন দুটি ভেক্টর পরস্পরের উপর লম্ব। এখানে যেহেতু ডট গুণফল বলছে, আর আমাদের এখানে অ্যান্সার হবে সি নাম্বার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ওকে, এখানে এটা উদ্দীপক দিয়ে আছে, এটা প্রয়োজন নাই। 32 নাম্বারটা দেখবো আমরা, 32 নাম্বার, আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে কোনটি সঠিক। আয়ত একক ভেক্টর, তাই না, তো এখানে প্রশ্ন সবটা আসে নাই, এই জন্য আমরা এটা করতেছি না, এটা আমরা বলতো স্কিপ করতেছি। ওকে, আচ্ছা, তো দেখো এটা করা যায়, যা প্রশ্ন পৃষ্ঠে আসে, সমস্যা। দেখো আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে কোনটি সঠিক, তো যেহেতু একটা আয়ত একক ভেক্টর, এটার আই ক্রস জে করলে মানে আই ডট কে, কে ডট আই সবগুলার মান হবে 0। তুমি যদি না বুঝো আমার ক্লাসটা করতে পারো, আমি ক্লাসে এগুলো দেখাইছি যে কেন আই ডট জে, আই ডট কে, কে ডট আই 0 হয়। তারপর সেম জিনিস যদি আমরা ডট গুণফল করি তাহলে হয় আমাদের 1, সেম জিনিস যদি আমরা ক্রস গুণ করি তাহলে হয় আমাদের 0। বুঝছো তো, যদি ডিফারেন্ট জিনিস আমরা ডট গুণ করি তাহলে এর মান হয় কি আমাদের 0। কেন 0 হয় ভাইয়া, কারণ সেম জিনিস ডট গুণ করতেছি, কারণ এ বি cos থিটা, আর তার মানে cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান যেহেতু 0, তার মানে যেহেতু ডিফারেন্ট জিনিস, বুঝতে পারছো তো আমি কি বলতেছি, ধরতে পারতেছো। এটা যদি হয় এদিকে আই ক্যাপ, এটা যদি হয় জে ক্যাপ, তো আমরা তো বলছিলাম এটা 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রির মান কত 0, এই জন্য এটা আমাদের 0 হইতেছে। তারপর ডট গুণফলের মান 1, কেন, কারণ সেম দিকে যদি হয়, যদি সেম জিনিসকে আমরা গুণ করতেছি, মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, আর 0 ডিগ্রির মান cos 0 ডিগ্রির মান কত 1, একইভাবে এটা সেম কেন
জিরো হইলো, কারণ এটা হচ্ছে সাইন 90 ডিগ্রি, কারণ ক্রস গুণ হলে সাইন আমরা ইউজ করি, এটাকে সাইন 90, সরি এটা হচ্ছে সাইন 0 ডিগ্রি, সরি সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান 0, এই জন্য এটা কি আমাদের 0 হবে। ওকে, তো হোপফুলি বুঝতে পারছি এটার আনসার হবে 1 2 3 সবগুলোই। আচ্ছা, তারপর দেখো 28 নাম্বার বলতেছে সলিনয়েডাল কি। সলিনয়েডাল হলো আমরা বলছিলাম দুইটা, আমি এর আগেও দেখে আসছি, এটাতে টাইম ওয়েস্ট করার সময় এটা হচ্ছে বি নাম্বার হবে আচ্ছা আমাদের অ্যান্সার। 29 নাম্বার জে ক্রস কে কত হবে। আচ্ছা, তো জে ক্রস কে কত, আমরা তো দেখছিলাম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। ওকে, তো এখানে বলছে জে ক্রস কে, তো জে ক্রস কে যদি হয় অ্যান্সার হবে আই ক্যাপ, আর এখানে অ্যান্সার হবে আমাদের আই, তার মানে এখন হবে জে ক্রস আই। তো জে ক্রস আই উল্টা দিকে যদি আমাদের যায়, উল্টা দিকে গেলে আমাদের কে কে পি আনসার হবে, বাট আগে একটা মাইনাস বসবে, তাহলে আমাদের এখানে হবে মাইনাস কে হচ্ছে আমাদের আনসার। ওকে, 33 নাম্বার, নিচের কোনটি স্কেলার রাশি। তো এটা তো দেখেই বোঝা যায়, আমি বলছিলাম যে একটা ব্যতিক্রম আছে, তো ব্যতিক্রমটাই দিয়েছে ধোকা ভাইয়া, যে শুধুমাত্র জড়তার ভ্রামক বাদে বাকি যা কিছু আছে, যত ধরনের ভ্রামক আছে আমি বলছিলাম সেটা হচ্ছে ভেক্টর, বাট শুধুমাত্র জড়তার ভ্রামককে আমাদের স্কেলার রাশি, শুধুমাত্র জড়তার ভ্রামককে আমাদের স্কেলার রাশি। আচ্ছা, 34 নাম্বার দেখো ভাইয়া, 34 নাম্বার বলতেছে যে আচ্ছা এটা যেহেতু উদ্দীপক দিয়ে, এটা আমাদের করার দরকার নেই, করলে তুমি করে দেখতে পারো, এটা খুবই সহজ, নরমালি তুমি করতে পারো, বাট এটা যেহেতু উদ্দীপক দিয়ে স্কিপ করতে পারো। আচ্ছা, 35 নাম্বার দেখো ভাইয়া, জে প্লাস কে ইন্টু কে ক্রস কে, এটা হলে আমাদের কি হবে। আচ্ছা, আমরা একটু এটা করব। ওকে, দেখো আমাদের বলছে কি 33। ওকে, সো জে ক্যাপ প্লাস কে ক্যাপ ক্রস কে ক্যাপ, যদি আমরা যেটা গুণ করে দিই, জে ক্যাপ ইন্টু কে ক্যাপ প্লাস কে ক্যাপ ইন্টু কে ক্যাপ। আমরা তো আরেকটা ইয়া দেখছি, তাই না, কি দেখছিলাম, যে আই জে কে, এরকম যদি হয় তাহলে আমরা কি করতে পারি, এটাকে জে ক্রস কে, তো জে ক্রস কে হলে আমাদের ইয়া হবে আই কে প্লাস কে ক্রস কে, আর কে ক্রস কে, আর যেহেতু এটা সেম দিকে সাইন 0 ডিগ্রির মান 0, তার মানে এটা হবে কি 0, তার মানে অ্যান্সার হবে আমাদের শুধুমাত্র আই কে হচ্ছে আমাদের এখানে অ্যান্সার আই কে। আচ্ছা, বলতেছে স্কেলার গুণনের উদাহরণ কি। স্কেলার গুণনের উদাহরণ হচ্ছে কাজ, কারণ কাজ ইজ ইকুয়াল টু আমরা জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। ওকে, কাজ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, কাজ এটা ইজ ইকুয়াল টু এফ ডট এস, তার মানে কি হবে এফ এস কস থিটা। ওকে, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে কি স্কেলার গুণনের উদাহরণ হচ্ছে কি আমাদের কাজ। এছাড়া তুমি দেখো বল, টর্ক, কোনিং, ফরবেগ সবগুলাই কিন্তু ক্রস গুণফল, বাকি আমাদের ভেক্টরস। ওকে, 37 নম্বর, পিও কিউ পরস্পরের বিপরীত ভেক্টর ফল। পিও কিউ পরস্পরের বিপরীত ভেক্টর হলে দুইটা বিপরীত ভেক্টরের যোগফল কি হবে, দুইটা বিপরীত ভেক্টরের যোগফল অবশ্যই 0 হবে, কারণ দুইটা বিপরীত দিকে ক্রিয়া করলে এদেরকে মানে যোগ করলে অবশ্যই এরা 0 হবে। পি ডট কিউ দুইটা বিপরীত ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি, তাহলে দুটো বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে এইটা হয় কি আমাদের পি কিউ কজ 180 ডিগ্রি, আর কজ 180 ডিগ্রির মান কত -1। ওকে, তার মানে এটা হবে মাইনাস পি কিউ হওয়ার কথা, পি ডট কিউ ইজ ইকুয়াল টু মাইনাস পি কিউ হওয়ার কথা, তো এই জন্য এটা কি আমাদের হবে না। পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু 0, এটা ঠিক আছে, কারণ কি আমরা জানি এটা ইজ ইকুয়াল টু পি কিউ সাইন, এই যেহেতু বিপরীত ভেক্টর এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, আর সাইন 180 ডিগ্রি মান 0, তাহলে কি হবে আমাদের এটা অ্যান্সার কি হবে 0 ডিগ্রি হবে। ওকে, এখন সাইন কস এগুলার মানগুলা যদি তোমরা একটু জানতে চাও তাহলে আমাদের সাইডে দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখতে পারো। এই যে দেখো কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, আর সাইন 180 ডিগ্রির মান হচ্ছে 0। ওকে, তো আমরা আবার স্লাইডে ফিরে যাব, তাহলে আমাদের এখানে আনসার হবে 1 3। 41 নাম্বারটা যদি আমরা দেখি, বলছে দুটি ভেক্টরে লব্ধির মান সর্বোচ্চ হবে যখন, লব্ধির মান সর্বোচ্চ কখন হয়, লব্ধির মান সর্বনিম্ন কখন হয়, এই জিনিসটা একটু আমাদের জানা উচিত। তো আমরা একটু পেজটাকে আমরা একটু কপি করে নিব। আচ্ছা, এখন লব্ধির মান কখন আমাদের 0 হবে, তাই না। তো দেখো বলতেছি, যখন আমরা দুটি ভেক্টর যোগ করব এবং মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে, তখন এইটা সর্বোচ্চ হবে। ধরো আমাদের পি একটা ভেক্টর, ধরো এই দিকে আমাদের পি একটা ভেক্টর এবং কিউ আরেকটা ভেক্টর, যেহেতু একই দিকে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তার মানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এজন্য এদের লব্ধির মান সর্বোচ্চ। এইটা যদি হয় আমাদের 5 নিউটন,
এটা যদি হয় আমাদের 2 নিউটন, তাহলে আমাদের এটা হবে কি আর ম্যাক্স। আর যদি এই দুইটা ভেক্টর বিপরীত দিকে অবস্থান করে, এদিকে ধরো পি ভেক্টর, এর বিপরীত দিকে ধরো কিউ ভেক্টর, এটার মান কত আমাদের? এটার মান হচ্ছে আমাদের 5 নিউটন, এটার মান হচ্ছে আমাদের 2 নিউটন। যেহেতু এরা বিপরীত দিকে অবস্থান করতেছে, তাহলে পি মাইনাস কিউব, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে আমরা সর্বনিম্ন মান পাবো। তোমরা তো পড়ছোই, যখন cos 180 ডিগ্রি হয় তখন cos 180 ডিগ্রি মানে যেহেতু -1, তার মানে এদেরকে আমরা মাইনাস করতেছি। তোমরা হয়তো আমার ক্লাসটা দেখতে পারো যদি না বুঝো, তো এইভাবে মনে রাখতে পারো যে যদি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, অর্থাৎ যদি এরা একই দিকে হয় সর্বোচ্চ মান পাই, যদি এরা বিপরীত দিকে হয় সর্বনিম্ন মান। তাহলে আমাদের এখানে আনসার হবে কোন নম্বর হচ্ছে আমাদের এখানে আনসার 42। বলতেছে যে ভেক্টর যোগ, তো ভেক্টর যোগ কি বিনিময় সূত্র মানে? উত্তর হচ্ছে হ্যাঁ, ভেক্টর যোগ অবশ্যই আমাদের বিনিময় সূত্র আমাদের মানবে। বন্টন সূত্র মেনে চলে, হ্যাঁ বন্টন সূত্র যোগ আর আমাদের ডট গুণফল বন্টন সূত্র মানে, কিন্তু ক্রস গুণফল আমাদের বন্টন সূত্র মানে না। সংযোগ সূত্র মেনে চলে, হ্যাঁ আমাদের ভেক্টর যোগ সংযোগ সূত্র মেনে চলে। তাহলে আমাদের এখানে আনসার হবে 3 নাম্বার। ওকে, নেক্সট 38 নাম্বারটা দেখো ভাইয়া। বলতেছে একটি ভেক্টরকে কয়টি উপাংশে ভাগ করা যায়? আমরা একটা ভেক্টরকে আসলে অসংখ্য উপাংশে ভাগ করতে পারি। নর্মালি তো আমরা দুইটা উপাংশে ভাগ করি, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে লম্বিক উপাংশ। কিন্তু একটা ভেক্টরকে তুমি আনুভূমিক উপাংশ বাদেও, এই আনুভূমিক উপাংশ বাদেও অসংখ্য জায়গায়, ধরো আমরা একটা ভেক্টর, ধরো এদিকে একটা ভেক্টর মানে ধরো এই একটা ভেক্টর, এটা হচ্ছে কি আর, এটাকে আমরা একটা আনুভূমিক উপাংশে ভাগ করি, লম্বিক উপাংশে ভাগ করি। কিন্তু বাস্তবে কিন্তু তুমি চাইলে এটাকে এইটার সাথে তুমি কল্পনা করে ভাগ করতে পারবা, এইভাবে ভাগ করতে পারবা। তুমি অসংখ্য মানে মধ্যবর্তী কোণগুলা নিয়ে তুমি ইচ্ছা মতো আসলে তুমি ভাগ করতে পারবা। তার মানে একটা ভেক্টরকে আমরা অসংখ্য উপাংশে ভাগ করতে পারি, এটাতে কোনো ডাউট নাই। আচ্ছা, তাহলে আনসার হবে ডি নাম্বার। ওকে, 39 নাম্বার বলতেছে নিচের কোনটি একক ভেক্টর নির্দেশ করে? একক ভেক্টর নির্দেশ করে কোনটি? কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে, কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি আমরা ভাগ দেই, এটাকে এভাবেও লিখতে পারি, অথবা এই ভেক্টর ডিভাইডেড বাই এভাবেও লিখতে পারি, দুইটার মানে একক, অর্থাৎ তার একক ভেক্টর। অর্থাৎ কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে আমরা পাই একক। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেন ভুল আছে, তো এটা স্কিপ। ওকে, তো 44 7 কেজি ভরের একটি বস্তুর উপর প্রযুক্ত বল F ইজ ইকুয়াল টু, এটা মান দেওয়া আছে এত নিউটন হলে বস্তুটির কত ত্বরণ প্রাপ্ত হবে। তো আমরা জানি কি F ইজ ইকুয়াল টু ma, এই সূত্রটা তো আমরা জানি। তো F ইজ ইকুয়াল টু ma হলে আমরা প্রথমে F এর মানটা বের করব। F এর মানটা যদি আমরা বের করি তাহলে হবে √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এখানে প্লাস মাইনাস মিটার করতেছে না, দিচ্ছি না, তোমরা দিতে পারো, সমস্যা নাই। তো 2 দুগুণে 4, 3 তিরিকা 9 প্লাস 9 প্লাস 6 6 36, 13 প্লাস 36, দেখবে এটা 49 আসবে, তার মানে 7। ওকে, আর 7 কে 7 দ্বারা ভাগ দিলে হয়ে যাবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, বুঝতে পারছো? F ইজ ইকুয়াল টু ma, তো জাস্ট ভরটা দিয়ে যদি তুমি ভাগ দাও তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার আসবে। ওকে, আচ্ছা নেক্সট এখন 40 নাম্বার, এটা স্কিপ করতে পারো কারণ এটা মানে মান আছে। তারপর এটাও স্কিপ করতে পারি। ওকে, তো এটা স্কিপ করলেও এটার নিয়ম দেখবে, আমি জাস্ট দেখিয়ে দিব কারণ এটা অনেক জায়গায় আসে। এটা সূত্রটা কি ভাইয়া মনে আছে? আমি তো ক্লাসে দেখাইছিলাম যে tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, এটা তো আমরা জানি, তাই না? তো এই জিনিসটাই মূলত কাজে লাগছে। তো sin থিটা কিসের সূত্র? উপরে মূলত আমরা ইউজ করি কি ক্রস গুণফল, নিচে আমরা ইউজ করি কি ডট গুণফল। এইভাবে আমরা নির্ণয় করতে পারি। এটার সূত্রটা মেইনলি হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, উপরে ক্রস গুণফলের মান, নিচে ডট গুণফলের। তাহলে এখানে ক্রস গুণফল অর্থাৎ কি বলতেছে এখানে ভেক্টর, ক্রস গুণফল মানে কি ভেক্টর গুণফল। তো ভেক্টর গুণফল কি হবে আমাদের এখানে 6√2, আর ডট গুণফল এখানে কত আছে 20। এইটা যদি তুমি করো অ্যান্সার এটা 22.1 চলে আসবে। যে ক্যালকুলেটর লাগতেছে, ক্যালকুলেটর বসালে তুমি হয়ে যাবে। এটা স্কিপ করতে পারো, জাস্ট নিয়মটা মনে রাখবা, এগুলো এই টাইপের নিয়ম কিন্তু প্রচুর আসে। আচ্ছা, 46 বলতেছে 46 এর এটা দেখো ভাইয়া, a.b ইজ ইকুয়াল টু 0 হলে নিচে কোন চিত্রটি সঠিক? a.b ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ কোন একটা ভেক্টর এর কি ডট গুণফলের মান 0। তো দুটি ভেক্টরের ডট গুণফলের মান কখন 0 হয়? আমরা জানি মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তবে দুটি ভেক্টরের ডট গুণফল 0 হয়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে সি নাম্বার 47।
এ ও বি পরস্পর সমান্তরাল হয় তখন কি হবে, এই যে একসাথে দুইটা চলে আসছে, আমরা জানি দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে ডট গুণফলের মান 0, আর দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে এদের ক্রস গুণফলের মান 0। আচ্ছা, তো 40তে আমরা পরে দেখবো, আগে আমরা 50 নাম্বারটা দেখে নিই না, আমরা একসাথেই দেখবো, সবগুলো সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে দেখি। আচ্ছা ওয়েট, তো আমাদের বাকি আছে কোনটা, 48। আচ্ছা, আমরা যদি একটু জুম করি, আচ্ছা 48 দেখো ভাইয়া, তো 48 বলতেছে যে আই ক্যাপ এবং জে ক্যাপ যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর, আই ক্যাপ ও জে ক্যাপ যে তলের উপর সেই তলের উপর লম্ব একক ভেক্টর। তো একটা তলে আই ক্যাপ, আরেকটা তলে ধরো জে ক্যাপ, মানে এটা তো ইয়াতে দিছি, এটা তুমি বোঝার জন্য এভাবে দাও, এটা ধরো আই ক্যাপ, এটা ধরো জে ক্যাপ, 3D দেখানো সম্ভব না। তো এইটার লম্ব একক ভেক্টর কি হবে, এই দুইটার ক্রস গুণফল না, এই দুইটার ক্রস গুণফল না, অর্থাৎ আই ক্রস জে ক্যাপ। আমরা তো জানি ক্রস গুণফল করলে আমরা এইটার তলের উপর যে লম্ব একক ভেক্টরটা সেইটা পাই, যেটা হয় কে ক্যাপ, তাই না? তো এটার লম্ব একক ভেক্টর কি হবে, আই ক্রস জে, কারণ ক্রস গুণফল করলেই আমরা সেই দুইটা ভেক্টরের লম্ব একক ভেক্টর পাই, এটা তো আমরা জানি। ওকে, তো তারপর দেখি, ওয়েট, আচ্ছা 49 বলছে এ ও বি দুটি ভেক্টর। ওকে, এটা যেহেতু ইয়া আছে, এটা তুমি স্কিপ করতেই পারো, যেহেতু মানে বহুপদী, তাও আমি একটু দেখাচ্ছি তোমাদের। সো এ ও বি দুটি ভেক্টর হলে এ ক্রস বি যে কথা, বি ক্রস এ কি এক কথা, কখনোই না, কারণ ক্রস গুণফল কখনোই বিনিময় সূত্র মানে না। তুমি যদি এটা লিখতেই চাও তাহলে এ ক্রস বি তোমাকে লিখতে হবে ইজ ইকুয়াল টু এটার মধ্যে লিখে, আচ্ছা মাইনাস বি ক্রস, এইভাবে তুমি লিখতে পারো, এইটা হচ্ছে কারেক্ট, এটা কিন্তু ভুল। তারপর দেখো মানে 2 নাম্বারটা দেখো, বলতেছে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, হ্যাঁ ওকে, কারণ কি এটা কি আমাদের দিয়ে কি বিনিময় সূত্র মানে, ডট গুণফল কি আমাদের বিনিময় সূত্র মানে, তাহলে আমাদের আনসার হচ্ছে কি সিনাপা। ওকে, এবার যদি আমরা একটা দেখি, এখানে একটা ইয়ে আছে, দেখো একটা উদ্দীপক আছে, যেহেতু উদ্দীপক আছে সেজন্য আমরা এটা একটু স্কিপ করতেছি, উদ্দীপক থেকে আসার কারণে আমরা এটা করতেছি না। এটা উদ্দীপক, আমরা এখন 52 নাম্বারটা দেখি। ওকে, তো 52 নাম্বারটা দেখো ভাইয়া, বলতেছে 52 নাম্বারে পি ও কিউ ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব একক ভেক্টর কত। এটা কিন্তু আমরা আমাদের ক্লাসে দেখাইছি যে দুটি ভেক্টরের উপর যে গঠিত যে লম্ব একক ভেক্টর যে হয়, এটা আমাদের আসলে কত হয়। ওয়েট, কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সূত্রটা, এটা তলের উপর যে গঠিত লম্ব একক ভেক্টর, এই যে পি ও কিউ এর লম্ব দিকে যে একক ভেক্টরটা, সেটা কিন্তু আমাদের কি, এই যে ইটা ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে ক্রস গুণফল, নিচে তার গুণফলের মান, উপরে ক্রস গুণফল নিচে ক্রস গুণফলের মান, সেটা হচ্ছে কোন একটা ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর। কোন একটা ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টরের সূত্র কি, সেই ভেক্টরের উপরে ক্রস গুণফল ডিভাইডেড বাই সেই ভেক্টরের ক্রস গুণফলের মান। হোপফুলি বুঝতে পারছে। দেখেন এটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের সি নাম্বারে আছে আমাদের। ওকে, তো ওয়েট, 53 নাম্বার দেখো ভাইয়া, আই ও জে দুটি ভেক্টরের ভেক্টর গুণফল কোনটি। তো দুটি ভেক্টরের ভেক্টর গুণফল তো আমরা জানি আই ক্রস জে ইজ ইকুয়াল টু কি হবে, তার লম্ব দিকে যে একক ভেক্টর কে ক্যাপ, সেটাই হবে, আর আনসার হবে কি বি নাম্বার। ওকে, তো 54 চিত্রে এ ও বি তলে আছে, পি ও কিউ সেই তলে আছে, এটা যেহেতু ইয়া আছে এটা করার দরকার নেই, তুমি এটা নর্মালি করলেই পারবা। বলতেছে এ ক্রস বি এর দিক, এই যে এ ক্রস বি এর দিক কি হবে, এই দিকে হবে না, কি বলছে, সরি আমি তো উল্টা লিখছি, সবসময় এটা নিচে থাকে তো এই জন্য এরকম হয়েছে। তো এ ক্রস বি, তাহলে এ থেকে বি এর দিকে যদি যাই তাহলে এটা নিচের দিকে যেটা আছে এটা হবে, তার মানে এটা কি ও কিউ এর দিকে হবে না, হবে কি ও কিউ এর দিকে, তাহলে কি আমাদের বি না, স্কিপ করতে পারে এগুলা। 55 একটি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু যদি দুটি ভেক্টর দ্বারা নির্দেশিত হয় তবে এর ক্ষেত্রফল কি। একটি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু যদি দুটি ভেক্টর দ্বারা নির্দেশিত হয় তাহলে এর ভেক্টর গুণফল হবে, আমি জানি সন্নিহিত বাহু দেওয়া থাকলে শুধুমাত্র আমরা ক্রস গুণফলের মান বের করলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাইতেছি। ওকে, তো 56 এটা স্কিপ করবা, এই টাইপের স্কিপ করবা, এটাও স্কিপ, কারণ এগুলা অনেক বড় ম্যাথ এন্ড এগুলা মানে উদ্দীপক সহ ম্যাথ তোমার আসবে না। 58 কোনটি অপারেটর। সো অপারেটর বলতে আমরা কি বুঝি, দেখো ভাইয়া, আমরা সাইন কস টেন কট কোসেক, ওকে, তো এরকম যে 6টা আছে, সেক, এরকম যে 6টা আছে সবগুলোই হচ্ছে কি আমাদের অপারেটর। কিন্তু এইগুলোর সাথে যখন আমরা থিটার মান বসাবো, থিটা লিখব বা থিটা বসাবো, তখন সেইটা কিন্তু একটা কি কোণে পরিণত হয় না, ওই কোণটা কিন্তু আমাদের অপারেটর।
একই সাথে আমরা বলতে পারি ইজ ইকুয়াল টু একটা অপারেটর, প্লাস একটা অপারেটর, রুট ওভার একটা অপারেটর, লগ একটা অপারেটর। এগুলো হচ্ছে একটা অপারেটর যেগুলো কিনা নিজের নিজস্ব কোনো মান নাই, বাট কোনো একটা সংখ্যার সাথে বা কোনো একটা কিছুর বসে, কোনো একটা কিছুর পাশে বসে সেইটার মান চেঞ্জ করে বা সেইটা কিরকম সেইটা প্রকাশ করে। ওকে, তো একইভাবে তুমি দেখো বা অপশনগুলোতে দেখো সাইন থিটা আছে, যদি শুধু সাইন থাকতো তাহলে সেটা অপারেটর হতো। যেহেতু একটা কোণ হয়ে গেছে, থিটার থাকা থেকে এটা একটা কোণ, তাহলে এটা কি অপারেটর না। একইভাবে শুধুমাত্র রুট থাকাতে এটা একটা অপারেটর, যদি রুটের নিচে কোনো একটা সংখ্যা থাকে তাহলে সেটা অপারেটর হতো না। এর সাথে লগ, এটা একটা অপারেটর, বাট লগের সাথে কোনো কিছু নাই, সেজন্য কি এটা অপারেটর না। এর সাথে এই যে ডিফারেন্সিয়াল অপারেটর d/dx এইটা আছে, বাট কোনো যেহেতু মান দেওয়া নাই সেহেতু এটাও কি একটা অপারেটর। ওকে, তার মানে মান ছাড়া যেগুলো থাকবে সেগুলো সবগুলোকে তুমি অপারেটর বলবা, কোনো কিছুর মান দেওয়া থাকলে সেটাকে আমরা অপারেটর বলবো না। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ক নাম্বারটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। হোপফুলি বুঝতে পারছি। নেক্সট 59, ভেক্টর অপারেটর গুলো নিম্নরূপ বৈশিষ্ট্য রয়েছে। আচ্ছা, ভেক্টর অপারেটরগুলো কি রয়েছে? স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি, হ্যাঁ অবশ্যই স্কেলার রাশির গ্রেডিয়েন্ট। আমরা গ্রেডিয়েন্ট কার নির্ণয় করি? গ্রেডিয়েন্টটা একটা স্কেলার রাশি নির্ণয় করি। তাহলে গ্রেডিয়েন্ট কি করি আমরা? গ্রেডিয়েন্ট কি করি? একটা স্কেলার রাশি নির্ণয় করি। আর স্কেলার রাশির গ্রেডিয়েন্ট কি? অবশ্যই একটা কি আমাদের ভেক্টর রাশি, কারণ এই গ্রেডিয়েন্টের কাজ কি? স্কেলার রাশিকে ভেক্টরে পরিণত করা। আচ্ছা, কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য হলে ভেক্টরটি অঘূর্ণনশীল না, এটা কখনোই না। কারণ কোনটা ঘূর্ণনশীল হবে কোনটা অঘূর্ণনশীল না হবে এইটা নির্দেশ করে হচ্ছে আমাদের কার্ল। আমাদের যে কার্ল আছে, কার্ল নির্দেশ করে হচ্ছে কে ঘূর্ণনশীল কে অঘূর্ণনশীল। তারপর কোন ভেক্টরের কার্ল ওই ভেক্টরের ঘূর্ণন নির্দেশ করে। হ্যাঁ, কোনো ভেক্টরের কার্ল ওই ভেক্টরের ঘূর্ণন অবশ্যই কি করে? নির্দেশ করে। তাহলে আমাদের এখানে এই 2 নাম্বারটা হইলো না, 31 হবে আমাদের অ্যান্সার। তো এগুলো যদি তুমি ভালোভাবে জানতে চাও তাহলে তুমি আমার যে স্লাইডটা আছে এই স্লাইডটার একেবারে শেষ দিকে চলে যাবা, যে কোনটা কি আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিচ্ছি আসলে, যে কার্ল কি ডাইভারজেন্স কি। দেখো কার্লের ক্ষেত্রে কি করে, আমার কোনো একটা ভেক্টর অঘূর্ণনশীল এবং সংরক্ষণ কখন হবে? যখন কার্লের মান 0 হবে। যখন কার্লের মান 0 হবে না, কোন একটা ভেক্টর ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। মূলত আমাদের যে ঘূর্ণন প্রবণতা আছে এটা আমাদের কার্ল নির্দেশ করে, আর ডাইভারজেন্স নির্দেশ করে পরিবর্তনের হার, আর গ্রেডিয়েন্ট নির্দেশ করে কোন একটা স্কেলার ফিল্ডের সর্বোচ্চ পরিবর্তনের হার ও মান। ওকে, তো এখন আমরা আবার স্লাইডে ফিরে যাব। 60 নাম্বার দেখো ভাইয়া, কোনো অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষকের কার্ল হলো, তো যেটাকে আমরা অন্তরীকরণ করতে পারবো এটার ভেক্টর অপেক্ষকের কার্ল কি? ইয়া হচ্ছে একটা মানে এই যে অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষক, অন্তরীকরণযোগ্য ভেক্টর একটা কি আমাদের, এটা কি নেবলা অপারেটর, এইটার কার্ল কি? এরকম চিহ্ন দিয়ে তো আমরা কার্ল নির্দেশ করি না। ক্রস গুণফল কার্ল আমি শিখেছিলাম কি, যে কার্ল সিতে কার্ল আর সিতে ক্রস গুণফল, এভাবে মনে রাখতে পারি। আর ডাইভারজেন্সের ক্ষেত্রে ডিতে ডাইভারজেন্স আর ডিতে ডট গুণ, এভাবে মনে রাখতে। আর ইয়াতে কি গ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের সাধারণ গুণ বা নরমাল গুণ হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। ওকে, তো 61 দেখো বলতেছে কোনো অন্তরীকরণযোগ্য স্কেলার অপেক্ষকের গ্রেডিয়েন্ট। তো এখানে এই যে দেখো আবার গ্রেডিয়েন্ট চাইছে, তো গ্রেডিয়েন্ট কি আমাদের নরমাল গুণ, মাত্র বলা নরমাল গুণ হলে মাঝখানে যে ডট চিহ্নটা আছে এটা দিব। তো এই যে নাই কোনটাতে, এই যে নেবলা অপারেটরের সাথে যেটা আছে এটা মানে গ্রেডিয়েন্ট। ওকে, এখানে দেখো ডট দিয়ে দিয়েছে, এটা কিন্তু আবার ডাইভারজেন্সে চলে গেছে, তাই না? মানে ডট গুণফল যেহেতু আছে, তো এটা কিন্তু ডট দেওয়া যাবে না। ওকে, তো নরমাল গুণ জাস্ট। 62, একটি ভেক্টর ক্ষেত্র বি অঘূর্ণনশীল হবে কখন? তো কোন একটা ভেক্টর ক্ষেত্র অঘূর্ণনশীল কখন হয়? যখন তার কার্লের মান 0 হয়। যখন তার কার্লের মান 0 হয়। আর কার্ল আমরা কিভাবে লিখি? মানে একটা নেবলা অপারেটরের সাথে ওই ভেক্টরটা, এখানে যেহেতু বি আছে, এইটার মান যখন 0 হবে এইটা কি হবে? অঘূর্ণনশীল হবে, এবং একই সাথে এটা সংরক্ষণশীল হবে। অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল দুইটাই মনে রাখবা, এটা কিন্তু আসে ভাইস ভার্সা। কিন্তু একটা যদি অঘূর্ণনশীল হয় তখন অসংরক্ষণশীল, আর যদি ঘূর্ণনশীল হতো তখন এটা অসংরক্ষণশীল হয়ে যেত, দুইটা ভাইস ভার্সা। ওকে, তাহলে আমাদের এখানে আনসার হবে ক নাম্বার। 63 নাম্বারে দেখো বলতেছে a প্লাস বি ও a মাইনাস বি হলে a ও b এর মধ্যবর্তী কোণ কত? তো এখানে কিন্তু মানে ডট গুণফল একটা দেয় নাই, বলছে a প্লাস বি ও a মাইনাস বি হলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, তো এই দুইটার মধ্যবর্তী কোণ আসলে 90 ডিগ্রি। এটা আসলে কিভাবে বুঝি দেখো, আমরা এটা ভেক্টর রাখি। ধরো এটা হচ্ছে আমাদের a ভেক্টর, এটা হচ্ছে আমাদের a ভেক্টর, এবং এইটা হচ্ছে আমাদের b ভেক্টর। প্রথমে বলতেছে a প্লাস বি, এখানে একটা মাঝখানে কোণ আছে ধরো থিটা। আমরা প্রথমে বের করবো কি a প্লাস বি, a ভেক্টর
তো এখন এই ভেক্টরটাকে, এই যে এই দিকে যে ভেক্টরটা আছে বি ভেক্টরটাকে আমরা যদি বিপরীত দিকে আঁকি তখন এইটাই হয়ে যাবে মাইনাস বি ভেক্টর এই দিকে। তো এখন এ মাইনাস বি, খেয়াল করো এ মাইনাস বি, তখন এই যে ভেক্টরটা এই যে থিটা কোণ এখন এখানে কি আরেকটা থিটা কোণ উৎপন্ন করতেছে, তাই না? থিটা কোণ উৎপন্ন করতেছে। তো তুমি যদি এ প্লাস বি আর এ মাইনাস বি দুইটার থিটা লিখো, যদি দুইটার থিটা লিখো তুমি দিন শেষে দেখবা 90 ডিগ্রি হবে। ওকে, তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। তুমি যদি এটা ম্যাথ করো, তুমি যদি এভাবে বসিয়ে উল্টা করে ম্যাথ করো, মানে তুমি জাস্ট নর্মাল যে এ প্লাস বি এর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা মানে cos থিটা, তারপর যে আরেকটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যখন এই একই সূত্র যদি তুমি দুইটাতে বসাও তখন তোমার এই দুইটা সমান আসবে। কখন সমান হবে? এবং এটা 90 ডিগ্রি হবে। অর্থাৎ আমি বলতে চাইতেছি তুমি যদি জাস্ট এই বিটাকে ঘুরিয়ে দাও তখন এদের যে মধ্যবর্তী কোণের যে পার্থক্য হবে, এ ও বি এর যে মধ্যবর্তী কোণ এটা তুমি পেয়ে যাবে এবং সেটা হবে 90 ডিগ্রি। এটা অনেকে মুখস্থই রাখে। এটা আসলে এভাবে মানে করার জন্য তোমাকে দেয় নাই, এটা পরীক্ষাতে প্রচুর আসে যে এ প্লাস বি ও এ ডট বি এই দুইটা কি আমাদের মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি। এটা মুখস্থ করে ফেলবা, তাহলে আমাদের এখানে হবে 90 ডিগ্রি। ওকে, এটা তুমি মুখস্থ করে ফেলবা, মানে এটা পরীক্ষা প্রচুর আসছে, মানে এখানে কয়েকটা না আরো অনেক জায়গায় আসছে। আচ্ছা 64, একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে কি বলে? এটাকে বলে সমপ্রারম্ভিক ভেক্টর। একই পাদবিন্দু বিশিষ্ট দুটি ভেক্টর, তাই না? এই যেগুলো -2b হলে এ ও বি এর ভেক্টর দুটি কি হবে? বিসদৃশ এবং সমরেখা হবে। এখন তো কিছু সদৃশ হলো না কেন ভাইয়া? সদৃশ হওয়ার জন্য দিক আমাদের অবশ্যই সেম হতে হবে। বিসদৃশ হওয়ার জন্য মান সেম হলে চলে, দিক হওয়া লাগে না। একইভাবে সমরেখা হওয়ার জন্য একই রেখায় অবস্থান হলেই চলে, বিপরীত হলে কোনো সমস্যা নাই। কি বলছো বুঝছো তো? সদৃশ হলে অবশ্যই দিক একই হতে হবে। বিসদৃশ হওয়ার জন্য দিক একই হওয়া লাগে না, সমরেখা হওয়ার জন্য দিক একই হওয়া লাগে না। একই রেখা তারা অবস্থান হতে পারে তাদের দিক ভিন্ন, বাট এরা তো একই রেখায় অবশ্যই অবস্থান করতেই পারে, তাই না? আচ্ছা ওকে 66, দেখো পিও কিউ এর স্থানাঙ্ক 3 - 2 1 এবং 3 এর স্থানাঙ্ক এর হলে যে পি কিউ এর মান কত? তো এটা তুমি জাস্ট যেহেতু পি কিউ বলছে একটা থেকে আরেকটা বিয়োগ দিবা, জাস্ট কিউ থেকে পি বিয়োগ দিব। আপনার কিউ থেকে যদি আমরা পি কিউ যেগুলো যেহেতু অবস্থান ভেক্টর, তাহলে ধরো একটা ইয়া থেকে এখানে হচ্ছে ও, এইটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পপি, এটা হচ্ছে ওকি। তো পি কিউ এই দূরত্বটা কিভাবে নির্ণয় করব? এটা হচ্ছে আমরা ও কিউ থেকে ওপিটা বিয়োগ দিই। এখন পি এর মান কি দেওয়া আছে? পি -2। আচ্ছা আমরা একেবারে বিয়োগ দিয়েই লিখি। পি থেকে যদি 3 বিয়োগ যায় হবে 0, -4 থেকে -2 বিয়োগ গেলে মাইনাস প্লাস, তাহলে কি হবে এখানে -2। 5 থেকে -1 বিয়োগ দিলে মাইনাসের কি হবে? 5 থেকে -1 তার মানে 5 - 1 মানে প্লাসের 4। সুতরাং পি কিউ এটা একটা ভেক্টর, তাই না? এগুলো ভেক্টর, এটার মান কি হবে? 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 2 তো কোণে 4 4 4 4 16, এই যেগুলো কথা হবে ওভার 20। তাহলে আমাদের এখানে আনসার হবে বি নাম্বার হচ্ছে আমাদের এখানে আনসার। ওকে 67, পি ডট কিউ ইজ ইকুয়াল টু মাইনাস পি কিউ হলে পি ও কিউ পরস্পর কি সমান্তরাল? যদি এটা কি সমান্তরাল দেখি আমরা একটু এঁকেই দেখি। পি ডট কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ, এখন এটা পি ডট কিউ ইজ ইকুয়াল টু মাইনাস পি কিউ কখন হয়? যখন এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। পি কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি কি পি কিউ যেহেতু পি ডট কিউ পি কিউ কজ 180 ডিগ্রি, কজ 180 ডিগ্রির মান কত? মাইনাস পি কিউ -1 ইজ ইকুয়াল টু মাইনাস। এই দুইটা মানে কি? এইটা যদি হয় আমাদের পি ভেক্টর, কিউ অবশ্যই তার বিপরীত দিক ভেক্টর, তাই না? তার মানে এর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তার মানে প্রথমটা পি কিউ পরস্পর সমান্তরাল। হ্যাঁ, এটাকে আমরা সমান্তরাল বলতেই পারি। পি কিউ পরস্পর বিপরীত নাকি? হ্যাঁ, এটা পরস্পর বিপরীত নাকি? আর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, এটাকে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে? তো হচ্ছে না, এটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে না। তো মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি কি হবে না, তাহলে আমাদের এখানে আনসার হবে সি নাম্বার। 68, যদি এ ভেক্টর এ একটি ভেক্টর ক্ষেত্র হয় এবং এর একক ভেক্টর m স্কয়ার হয় তাহলে একটা মান দেওয়া আছে। এটা ভাইয়া মুখস্থ রাখবা, বুঝছো? এটা ফার্স্টে আসছিল, এই টাইপের ইয়ামের আসলে আসে না, তো তুমি জাস্ট মুখস্থ রাখবা। যদি এরকম আসে এটার উত্তর হবে m ইনভার্স 4। ওকে, তো এটা একটু লেন্দি প্রসেস করতে হবে, তো এর m ইনভার্স 4 এটা মনে রাখতে পারে, এই টাইপের ম্যাথমেটিক্যাল আসবে না। আচ্ছা 69, এখানে একটু প্রশ্নে ভুল আছে, এখানে আসলে 1টা হবে না, না হলে
ইয়াটা মিলবেই না, অ্যান্সার মিলবে না। দেন হবে 12, 5, 13। ওকে, তো 12, 5, 13 যদি হয় এটা তাহলে কি বুঝতে পারছি একটা সমকোণী ত্রিভুজ। তুমি বুঝলাম ভাই, আমরা কিছু ত্রয়ী জানি তাই না? যেমন আমরা জানি 3, 4, 5 এইটা একটা ত্রয়ী। আমরা লিখতে পারি কি 6, 8, 10 এইটা একটা ত্রয়ী। 5, 12, 13 এটা একটা ত্রয়ী। এগুলা সাধারণত মনে রাখলে হয়ে যায়, এগুলাই অনেক বেশি আসে। ওকে, তো এখন বলছে এ বি ও সি এর মান যথাক্রমে 12, 5 এবং 13। তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু সি হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে? আচ্ছা, আমরা একটা যদি ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজটার মধ্যে ধরো আমাদের এ প্লাস বি, তো এ বি, তো এটা যদি হয় এদিকে বলতেছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কি আমাদের সি। তাহলে এ ও বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এ এর মান কত? এখানে আমরা মান দিয়ে সরাসরি লিখি। এ এর মান কত? এখানে 12। বি এর মান কত? এখানে 5। তাহলে এটা হবে কি আমাদের 13, তাই না? এটা হচ্ছে আমাদের 13। তাহলে আমি উল্টা লিখছিলাম আর কি। তাহলে 5 যেহেতু বি এর মান, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের সি ভেক্টর। তাহলে এখানে আমাকে চাইছি এ ও বি এর মধ্যবর্তী কোণ, তাই না? এ ও বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে তাহলে আমাদের 90 ডিগ্রি। এই ত্রয়ীটা দেখলে আমরা বুঝতে পারি কি এদের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। এর অ্যান্সার হবে কি ডি নাম্বার 70। দেখো ভাইয়া বলতেছে ফাই একটা স্কেলার হলে এইটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, তাই না? তো এইটা ইজ ইকুয়াল টু, দেখো ভাইয়া যেহেতু একটা স্কেলারটাকে বাইরে বের করলে সমস্যা নেই। স্কেলারটাকে আমরা বাইরে চাইলে বের করে দিতে পারি, কারণ স্কেলার ঝামেলা করে না, ঝামেলা করে হচ্ছে আমাদের ক্রস গুণফলের ক্ষেত্রে ঝামেলা করে বা ভেক্টর রাশি ঝামেলা করে। যে এটা যদি স্কেলার, তাই আমরা এটা এখানে লিখতে পারি। তাহলে আমাদের অ্যান্সার হবে কি আমাদের বি নাম্বার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ওকে, নেক্সট 71 নাম্বার। ভেক্টর এ ইজ ইকুয়াল টু একটা মান দেওয়া আছে, বি ভেক্টর একটা মান দেওয়া আছে। বলতেছে যে এ এর মান কত হলে ভেক্টর দুটি সমান্তরাল হবে। তো সমান্তরাল হলে একটা শর্টকাট আছে। যদি দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তখন তাদের শর্টকাটটা হচ্ছে আই ক্যাপের সহগ ডিভাইডেড বাই, মানে দুইটা ভেক্টরের আই ক্যাপের সহগ পরস্পরের অনুপাত সমান। যে ক্যাপের সহগদের পরস্পরের অনুপাত সমান, মানে কে ক্যাপের সহগদের পরস্পর। আমি যদি একটু লিখি দাঁড়া, এটা মানে হচ্ছে বোঝায় হচ্ছে যে এই যে এ ক্যাপ ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 10। এটা হচ্ছে পরস্পরের, অর্থাৎ প্রত্যেকটা সহগের অনুপাত দ্বয় পরস্পর সমান। আচ্ছা, আমি যদি লিখি তাহলে বুঝবা। এখানে দেওয়া আছে কি দেখো ভাইয়া, এ ওয়েট, আচ্ছা, তো এ ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু হবে -3 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 10 -10। দেখো মিনসে কিন্তু আমার ভাইয়া এ বাই 9 ইজ ইকুয়াল টু কত? মাইনাসের হাফ ইজ ইকুয়াল টু কত? মাইনাসের হাফ। তো আমি একটা নিলেই হইতো, আমি তোমাদের কাছে দেখানোর জন্য দেখাচ্ছি। তো সুতরাং এ ইজ ইকুয়াল টু কি হবে? -9/2, সরি ইয়াতে লিখছি -9/2। আর আমাদের এখানে আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে আমাদের ডি নাম্বার 7। তো এখানে প্রথমে বলছে যে দুইটার মধ্যবর্তী কোণ কত, তাই না? তো মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য আমরা এ বি কস থিটা ইজ ইকুয়াল টু এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এই সূত্রটা ইউজ করব। তো এখানে আমাদের এ আর বি এর মান লাগবে, তাই না? এখানে এ যদি এ ভেক্টর যদি হয় এটা, বি ভেক্টর যদি হয় এটা, তো এ ভেক্টরের মান কিভাবে নির্ণয় করি আমরা? √1² প্লাস মাইনাসের 1² ইজ ইকুয়াল টু √2। একইভাবে এটার মানও √2 আসবে। তার মানে √2 ইন্টু √2 ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু, এখানে দেখো এ এক্স বি এক্স, তো এখানে এ আই ক্যাপের সহগ আর এখানে আই ক্যাপের সহগ, তো 1 ইন্টু 1 প্লাস এ ওয়াই এর সহগ, এখানে এ ওয়াই এর সহগ কি -1 বি ওয়াই এর সহগ কত? এখানে বি ওয়াই এর সহগ নাই, তার মানে 0। একইভাবে প্লাস এ জেড এর সহগ, এখানে এ জেড এর সহগ নাই আর বি জেড এর সহগ এখানে বের করেও লাভ হয়। তার মানে এখানে 1 ইন্টু 1 আর এখানে ওই পাশে আছে কি √2 ইন্টু √2, তার মানে কি হবে? পাশে 2 আছে। তার মানে এইটা যদি আমরা লিখি তার মানে এটা হবে 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1। সুতরাং cos থিটা ইজ ইকুয়াল টু হাফ। সুতরাং থিটা cos কত ডিগ্রির মান হাফ? আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, তার মানে থিটার মানে কি হবে? এখানে 60 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের এখানে আনসার হবে খ নাম্বার। হোপফুলি বুঝতে পারছ। ওকে, সো 73 নাম্বার দেখো ভাইয়া, 73 যদি এ ভেক্টর ইজ ইকুয়াল টু একটা ভেক্টরের মান দেওয়া আছে হলে এ ভেক্টরের মান নির্ণয় করো। এটার মান নির্ণয় করা খুবই সহজ। নরমালি আমরা কিভাবে মান নির্ণয় করি? কোন একটা ভেক্টরের মান ইজ ইকুয়াল টু
আই ক্যাপের সহগের স্কয়ার প্লাস জে ক্যাপের সহগের স্কয়ার প্লাস কে ক্যাপের সহগের স্কয়ার। তো 4 4 16, 3 3 9, তো 16 প্লাস 9 প্লাসের 1 যোগ করে দেখবা আসবে হচ্ছে রুট ওভার 26। ওকে, তাহলে আমাদের এখানে আনসার হবে ক নাম্বার। হোপফুলি বুঝতে পারছি। নেক্সট 74। তো বলছে যে একটা ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণে আনত। তো কোন একটা ভেক্টর কত কোণে আনত এইটা আমরা সাধারণত কজের সূত্র দ্বারা নির্ণয় করি। যদি আমাকে বলে এক্স অক্ষের সাথে কত কোণে আনত, তাহলে আমরা লিখবো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ ইজ ইকুয়াল টু থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স, উপরেই লিখবো এক্স এ এক্স আর নিচে হচ্ছে ওই ভেক্টরের মান। যদি আমাকে বলে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, এটা যদি হয় θ1 আর এটা যদি হয় θ2, তাহলে হবে কজ ইনভার্স, যেহেতু ওয়াই অক্ষের সাথে উপরে হবে এ ওয়াই ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। যদি আমাকে বলে জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে আমরা θ3 দ্বারা যদি এটাকে ডিনোট করি, আর কজ ইনভার্স 1 এ জেড ডিভাইডেড বাই এ ওয়াই। এইভাবে আমরা মূলত শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারি। এখানে আমাকে যেহেতু বলছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে আমরা লিখবো থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 1 উপরে কি আই ক্যাপের সহগ, আই ক্যাপের সহগ কত 2 ডিভাইডেড বাই মানে মূল যে ভেক্টরটা আছে তার মান, তো 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 1 2 ডিভাইডেড বাই 2 দুগুণে 4 3 3 9, 4 প্লাস 9 কত হবে রুট ওভার 30। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত, বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি বুঝতে পারছি। 75। দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, এদের বিয়োগফল কত। তাহলে আমাকে কি বললো, দুটি একক ভেক্টর, ধরো একটা একক ভেক্টর এ ক্যাপ প্লাস আরেকটা একক ভেক্টর কি বি ক্যাপ, এইটার সমষ্টি আবার আরেকটা একক ভেক্টর ধরো সি ক্যাপ, ঠিক আছে। তো এদের বিয়োগফল কত, আমাদেরকে এই যে এ মাইনাস বি এটা বের করতে বলছে। তো প্রথমে আমরা এইটার মানটা দেখি উপায়। এটা যদি একটা একক ভেক্টর, এইটার মান 1, এইটার মানও 1 এবং এদের যে লব্ধি এটার মানও 1, তাহলে এটা সূত্র লব্ধির সূত্র হতে আমরা লিখতেই পারি যে 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কস আলফা। আলফার মান আমরা জানি না, আমরা জাস্ট নর্মাল ওই যে আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কস আলফা সেই সূত্রটা বসাইছি। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, বা 1 ইজ ইকুয়াল টু 2 প্লাস 2 কস আলফা, বা 2 কস আলফা is equal to -1, সুতরাং cos alpha is equal to -half, সুতরাং আলফার মান কত এখানে 120 ডিগ্রি, বুঝাই যাইতেছে। এখন কথা হইতেছে ভাইয়া আমাকে এখানে কিন্তু আলফার মান চাই না, আমাকে চাইছে a মাইনাস b এর মান নির্ণয় করতে। ওকে, তো a মাইনাস b নির্ণয় করার জন্য আমরা মূলত এখানে যে প্লাস আছে এটাকে আমরা মাইনাস নিই। কিভাবে করবো এটা যদি আমরা একটু দেখি। ধরো এদিকে একটা একক ভেক্টরের দিক হচ্ছে এইটা, আর b আগে ছিল এখানে, এটা হচ্ছে আমাদের একটা একক ভেক্টর, আর বি হচ্ছে এটা আমার আরেকটা একক ভেক্টর, তাই তো। তো এটা হচ্ছে ইয়া করছি, তো দিকটা তখন যদি এটা আমরা মাইনাস বি করতে চাই, এটা বিপরীত দিকে চলে যাবে না। আচ্ছা, আমার চিত্রটা একটু উল্টাক্স, ঠিক আছে। চিত্রটা এটা যেহেতু মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত আমাদের এখানে 120 ডিগ্রি, তাহলে এইটা যদি হয় আমাদের এ ক্যাপের দিক, এটা যদি আমাদের বি ক্যাপের দিক, এটা যদি 120 ডিগ্রি, যদি আমরা মাইনাস বি আঁকাইতে চাই, এটা আঁকাবো এই দিকে, এটা হচ্ছে কি মাইনাস বি, তখন এটা যদি 120 ডিগ্রি হয়, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে আমরা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটা যদি আমরা করতে চাই, তাহলে এটার মানের ক্ষেত্রে আমরা কি করব, এটার মান ইজ ইকুয়াল টু 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, যেহেতু এদের মান এক একক করে, প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কজ, এখানে মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি, কজ 60 ডিগ্রি। ওকে, তাহলে এখানে হবে 2 প্লাস 2 ইন্টু কজ 60 ডিগ্রির মান কত হাফ, এটা কাটা, তাহলে হবে কত 3। তো এই পাশে এটার আর স্কয়ার আছে না, আর স্কয়ার আছে না, লব্ধি আর স্কয়ার, তার মানে এখানে লব্ধি আর এখানে কত হবে √3। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে আমাদের √3 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। সি ভেক্টর ইজ ইকুয়াল টু a মাইনাস বি ভেক্টর হলে ভেক্টরটির মান a প্লাস বি। এই ভেক্টর এবং বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। তো এটা আসলে অনেক বড় ম্যাথ, এটা আসলে স্কিপ করাটাই বেটার। ওকে, তো তাও আমি একটা শর্টকাট দেখাচ্ছি যেটা তুমি কিভাবে করতে পারো। তো সি ভেক্টর দেওয়া আছে, বলতেছে এটার মান a মাইনাস বি, এবং এই a মাইনাস বি এর মান আবার a প্লাস বি। ধরো একটা ভেক্টর a এবং আরো একটা ভেক্টর বি, তো বলতেছে এই দুইটা ভেক্টরের a মাইনাস মানে
এ থেকে বি বিয়োগ করলে যে মানটা পাবো এ প্লাস বি করলে সেই মান পাবো। তার মানে এ থেকে বি বিয়োগ দেওয়া যে কথা, এ থেকে বি যোগ করা একই কথা। তার মানে বি এর মান এমন কিছু একটা যেটা যোগ করলেও কোনো কিছু যায় আসে না, বিয়োগ করলেও কোনো কিছু যায় আসে না। তার মানে বি এর মান যদি তুমি জিরো ধরে নাও, এই বি এর মান যদি তুমি জিরো ধরে নাও, তাহলেই কিন্তু আমাদের এই ম্যাথটা মিলতেছে। ওকে, তো এটা মূলত একটা শর্টকাটের পরীক্ষা মনে থাকবে না, তো তুমি এটা মনে রাখতে পারো যেটার মান হবে 180 ডিগ্রি। কিভাবে মনে রাখলাম? এই যে এরা যদি পরস্পর বিপরীত দিকে হয় তবে এটা হয় কি আমাদের 180 ডিগ্রি। ওকে, তো এইভাবে আমরা বের করতে পারি। এটা স্কিপ করাটা বেটার, তাহলে মুখস্থ করতে পারো। আচ্ছা, নেক্সট 77 একটা মান দেওয়া আছে, বলতেছে এটা হলে এ ভেক্টর ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিন্তু, এ ভেক্টর ডট বি ভেক্টর এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো ভাইয়া, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এ ডট বি কে আমরা লিখতে পারি এ বি কস থিটা, নাকি ডট গুণফল যেহেতু কস থিটা এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। এইটা কি লেখা যায়? এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। তো দুই পাশ থেকে যদি এ স্কোয়ার বি স্কোয়ার চলে যায় তাহলে থাকে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, চলে গেলে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1, তাই না? তাহলে সুতরাং কস থিটা ইজ ইকুয়াল টু 1, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 1। আর কস কত ডিগ্রির মান 1? কস 0 ডিগ্রির মান 1। তাহলে এখানে থিটার মান কত? 0 ডিগ্রি। তাহলে আমাদের এখানে आंसर হবে ডি নাম্বার 78। দেখো ভাইয়া, একটি সমান্তরালের দুটি সন্নিহিত বাহু পি একটা দেওয়া আছে, কিউ আরেকটা দেওয়া আছে। যদি এটা নির্দেশ করে তবে সমান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো কোন একটা সমান্তরিকের ক্ষেত্রফল কিভাবে আমরা নির্ণয় করতে পারি? দুইটা সন্নিহিত বাহু যে দেওয়া আছে, এই দুটিকে আমরা ক্রস করে দিতে পারি। এই দুটা ক্রস গুণফলের মানে কি? আমাদের সন্নিহিত বাহু। ক্রস গুণফল কিভাবে করে? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আর নিজের মানগুলো লিখবো। আই ক্যাপের সহগ পি এর আই ক্যাপের সহগ 1, জে এর -1 1 1 1 -1। এখন জাস্ট এইটা ক্রস গুণফল করে ফেলো নরমাল নিয়মে, নির্ণায়কের নিয়মে। তখন তুমি যা পাবা তাকে যদি তার মান বের করো, এখানে কিন্তু আমরা মান লিখছি, তার মান বের করলে আমরা পাবো 2√2। ওকে, তো এটা তুমি নরমাল নিয়মে করে দেখবা 2√2 এসে পড়বে মান। ওকে, তো অ্যান্সার হবে কি ক নাম্বারটা। আচ্ছা, নেক্সট দেখো ভাইয়া 79। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এবং বলতেছে এবিসি সমবাহু ত্রিভুজে কিউ ও আর এর মধ্যবর্তী কোণ কত। তো যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা কি একটা সমবাহু ত্রিভুজ, তাই প্রত্যেকটা কোণকে এখানে 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণকে এখানে 60 ডিগ্রি। আচ্ছা, আমাকে এখানে চাইছে এই যে কিউ ভেক্টর ও আর ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তোমরা কি জানো কোন একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় অবশ্যই হয় মাথা একসাথে থাকতে হয় অথবা লেজ একসাথে থাকতে হয়। অন্যভাবে বলতে গেলে হয় শীর্ষবিন্দু একসাথে থাকতে হবে, না হয় পাদবিন্দু একসাথে থাকতে হবে। এখানে দেখো কিউ ভেক্টরটা এই বরাবর ক্রিয়া করতেছে এবং আর ভেক্টরটা এই বরাবর ক্রিয়া করতেছে। তার মানে এই দুইটা ভেক্টরের পাদবিন্দু হচ্ছে এইটা। তো এইটা যদি হয় 60, তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ এইটা হবে। এটা কত ডিগ্রি? 60 হলে 180 থেকে 60 বাদ দিলে এখানে পাবো 120 ডিগ্রি। ওকে, এটা হবে কত? 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে সি নাম্বার। তার মানে এখানে যে 60 আছে এটা ভুল আছে। ওকে, এটা 120 হবে কিন্তু, কারণ এদের পাদবিন্দুকে অথবা শীর্ষবিন্দুকে একসাথে থাকতে হবে। আচ্ছা, 80 নাম্বার বলতেছে আরেকটা ভেক্টর যদি এক্স আই কে প্লাস ওয়াই জে কে প্লাস 2 কে কে হয় তবে এটার কি বের করতে বলছে বলতো? ডাইভারজেন্স কত, তাই না? ডট গুণফল দ্বারা আমরা ডাইভারজেন্স বের করি। তো ডাইভারজেন্স বের করার জন্য আমরা জাস্ট নেবলা অপারেটরের সাথে ডেল ডেল এক্স, এক্স আই ক্যাপের সহগ এক্স প্লাস ডেল ডেল ওয়াই, জে ক্যাপের সহগ ওয়াই প্লাস ডেল ডেল জেড প্লাস কে ক্যাপের সহগ 2, এটা দিই। আচ্ছা, তো দেন দেখো ভাইয়া আমরা এটা কি লিখতে পারি? এখান থেকে এটা থেকে লেখা যায় এটার ইয়া কত আমাদের 1, এটা দিয়া কত? এখানে হবে আমাদের প্লাস 1 প্লাসের 2, এরকম হলে আমাদের আনসার হবে 4। তাহলে আমাদের এখানে আনসার কত? 4। আচ্ছা, নেক্সট 81 বলতেছে এ একটা ভেক্টর এবং বি আর একটা ভেক্টর হলে এ ক্রস বি এর জন্য এটার কোনটি সঠিক। তো এ ক্রস বি করতে বলছে, তাই না? তো এ ক্রস বি আমরা নর্মালি কিভাবে করি? এ ক্রস বি তুমি নর্মাল যদি ক্রস গুণ করো তাহলে এটা মিলে যাবে। তো আমরা এ ক্রস বি করতে পারি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আচ্ছা, এটা কিভাবে আমরা করি? প্রথম কথা হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ 3 -4 2
6 2 -3। তো তুমি জাস্ট নর্মালি ভেক্টর গুণ করো। যদি আমরা আই বরাবর নিই, আই বরাবর নিলে এইটা বাদ, তাহলে থাকে 3 4 কত 12 মাইনাসের 12 মাইনাসের কই হয় 4, তারপর হয় কি আমাদের প্লাস, তাই তো না মাইনাসই মাইনাস জে ক্যাপ ইন্টু এটা বাদ 3 3 9 6 2 কত 12 প্লাস এবার প্লাস কে এটা বাদ 3 2 6 প্লাস মাইনাসে মাইনাস সূত্রের মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস 4 6 কত 24, তাহলে -12 আর -4 -12 আর -4 কত ওয়েট এখানে হয়তো আমি একটু ভুল করছি, এইটা যদি চলে যায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 12, তো প্লাসের 12 এটা হলে কি হবে আমাদের 8 আই ক্যাপ হবে। তারপর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস এখানে কি ভুল করলাম, ওয়েট না ঠিক আছে, তো 9 আর ইয়াতে কত হয় 21, 9 আর 12 21, তো -21 আর মাইনাসে যে মাইনাসে মাইনাসে প্লাস 21 জে ক্যাপ প্লাস 30 কে ক্যাপ। তুমি যদি এটা ঠান্ডা মাথায় করতে পারো তাহলে তোমার অ্যান্সার মিলে যাবে, এখানে অ্যান্সার হবে ঘ নাম্বারটা। ওকে, তো এখানে মনে হয় আমি একটা চিহ্ন করছি, এখানে চিহ্নটা খুব সম্ভবত এখানে মাইনাস আসবে, তো তুমি বাসায় করে দেখো যে এটা কি আসে, ঠিক আছে। তো এখানে হয়তো মাইনাস দিলাম, বাট তুমি এটা বাসা আবার করে দেখবা, ঠিক আছে। 82 a ক্রস b ভেক্টর ইজ ইকুয়াল টু কি হতে পারে, তো a ক্রস b ইজ ইকুয়াল টু আমরা সূত্র কি জানি, a ক্রস b ইজ ইকুয়াল টু প্রথম সূত্র জানি হচ্ছে আমাদের হবে কি ab sin থিটা, এইটা কিন্তু আরেক a ক্রস b কে কিন্তু আরেকভাবেও লেখা যায়, আমি যদি একটা মাইনাস কমন নেই এবং b ক্রস a এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি চাইলে। দেখো এই দুইভাবেই আসলে প্রশ্নে লিখছে, মাইনাসটা একটা আগে এনে বিটাকে মানে মাইনাস আগে দিয়ে বিটাকে আগে নিয়ে আসছে, বাট সাইন থিটা কি হবে এখানে, সাইন থিটা হবে না, কারণ সরি সাইন থিটা হবে কস থিটা হবে না, কারণ এখানে ক্রস গুণফল। ওকে, আচ্ছা ওয়েট a ক্রস b ইজ ইকুয়াল টু কত, আচ্ছা তাহলে এখন ক নাম্বারটা না কেন, এটা সরি খ নাম্বারটাও না কেন, এটা তো হবে না কারণ এটা ডট গুণফলের, এটা না কেন কারণ এটার এখানে একটা ইটা লাগতো, ওকে মানে একটা দিক লাগতো, এখানে কিন্তু মান চায় নাই, এখানে কি চাইছে মান চাইছে, না মান চায় নাই, মান যেহেতু চায় নাই কি বলতেছি এখানে মান সহ চাইছে, বাট এখানে অপশনে যেহেতু মান সহ নাই এই জন্য বি নাম্বারটা হবে না। ওকে, একটু বুঝে নিও, আনসার হবে সি নাম্বারটা। 83 এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর হোল স্কয়ার নিচের কোনটি, তো এ ক্রস বি এর হোল স্কয়ার, তাই তো। তো তোমাকে জানো যে আমাদের এই এ ক্রস বি এর হোল স্কয়ার, আমরা এই যে এ বি এ ক্রস বি এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ ভেক্টর ইন্টু বি ভেক্টর এর হোল স্কয়ার। এটা তো এটা আসলে নর্মাল সূত্র, এটা না, নর্মাল ইয়া হচ্ছে তুমি যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর হোল স্কয়ার প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার বি স্কয়ার। এটা কিভাবে আসলে এটা একটু এটা প্রমাণটা একটু দেখো ভাইয়া, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এ বি সাইন স্কয়ার থিটা, তাই তো এ স্কয়ার বি স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস বি স্কয়ার কজ স্কয়ার থিটা, তাই তো। তো আমরা এই মানটা আসলে বের করব পরবর্তীতে। তো এখন দেখো ভাইয়া এইটা থেকে প্লাস এটা থেকে আমরা কি লিখতে পারি, দুটা থেকে আমরা ইয়া কমন নিতে পারি, এ স্কয়ার বি স্কয়ার কমন নিতে পারি, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1, আর এই 1 যদি গুণ হয় তার মানে আলটিমেটলি এ স্কয়ার বি স্কয়ার থেকে, যেটা বললাম যে আমরা যদি এই দুইটা যদি পরস্পর যোগ করি তাহলে আমরা এ স্কয়ার বি স্কয়ার পাই, তাই তো। তো এই দুটো তুমি যোগ করলে অবশ্যই তুমি কি পাবা এ স্কয়ার বি স্কয়ার, ঠিক আছে। হোপফুলি বুঝতে পারছো, আমাদের এখানে এইটা হবে না, এই ম্যাথের মধ্যে এইটা লিখবো না, লিখতে ম্যাথটা ঠিক হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে লিখছিলাম। ওকে, এটা ঠিক আছে। তো এবার দেখো পরেরটা 84 বলতেছে ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণকে কি বলে, ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণকে বলে টর্ক। আমার ব্যাসার্ধ ভেক্টর কাকে বলি, ব্যাসার্ধ ভেক্টরকে আমরা আর দ্বারা প্রকাশ করি এবং প্রযুক্ত বলকে এর দ্বারা প্রকাশ করি, আর এই দুইটার গুণফলকে আমরা বলতেছি টর্ক।
এটা হচ্ছে সূত্র। টোটাল ভ্রামক আই ইজ ইকুয়াল টু এম আর স্কয়ার, কৌণিক ভরবেগ চক্রটির ব্যাসার্ধ আই ইজ ইকুয়াল টু এম কে স্কয়ার। এগুলো তো হওয়ার প্রশ্ন ওঠে না। 85। তো এগুলো মূলত স্কিল, বুঝছো, এগুলা খুব একটা করা লাগে না। ইট ইজ কিউ কিউ ভেক্টর দ্বয় লম্ব হওয়ার শর্ত কোনটি? পি ডট কিউ ইজ ইকুয়াল টু 0, এটা কি লম্ব হওয়ার শর্ত? হচ্ছে হ্যাঁ, আমরা জানি দুটো ভেক্টরের ডট গুণফল যদি শূন্য হয় তাহলে ভেক্টর দ্বয় কি পরস্পর লম্ব। আর যদি সমান্তরাল হয় তখন এদের ক্রস গুণফল। ক্রস গুণফলের ক্ষেত্রে কি হবে? এরা পরস্পরকে সমান্তরাল। সমান্তরাল। ওকে। 88 বলতেছে এই ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি পি এর মান কত হয়। তো এখানে সলিনয়েডাল বের করার জন্য আমাদের মূলত ডাইভারজেন্সের মান বের করতে হবে। আর ডাইভারজেন্স কিভাবে করো তো তোমরা জানো। তো এটার মান তুমি যদি ডাইভারজেন্স বের করো তাহলে তুমি এটা পাবা। একটু করে দেখো। ওকে, এটা একটু লেন্দি ম্যাথ, আমি করতেছি না। তুমি জাস্ট ডাইভারজেন্স বের করবা তাহলে এটা অ্যান্সার ইনশাআল্লাহ বের হয়ে যাবে। আচ্ছা, আর এই ধরনের ম্যাথ এটা আসবেও না। এটি নাই আই ক্রস কে ক্রস জে ক্রস কে ইজ ইকুয়াল টু কত? তো আই ক্রস কে এটা মানে কি? আই ক্রস কে মানে কি আমরা দেখছি, তাই না? ধরো আই কে লিখলাম আই জে, আমাকে বলতেছে আই ক্রস কে। তো আই ক্রস কে উল্টা গেছে, তার মানে এটা হবে জে ক্রস জে ক্রস কে। জে ক্রস কে সেম দিকে গেছে, তার মানে এটা হবে আই। জে ক্রস আই উল্টা গেছে, তার মানে এটা হবে মাইনাস কে। উল্টা গেছে তো প্রথমটা এখানে মাইনাস হওয়ার কথা আছে, কারণ আই ক্রস কে যেহেতু উল্টা গেছে, আই ক্রস কে যেহেতু উল্টা গেছে তাহলে যেতে হবে সাথে একটা মাইনাস হবে। তো আগে একটা মাইনাস ছিল, সাথে এখন আবার মাইনাস, তো দুইটা মাইনাস সাথে হয়ে আলটিমেটলি প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটা হবে কি প্লাস কে হয়ে যাবে। আগের একটা মাইনাস ছিল, এখন আবার আরেকটা মাইনাস আসছে, এই জন্য প্লাস কে হয়ে যাবে। করে দেখো ঠান্ডা মাথায়। 90 ওয়াই অক্ষের সাথে আর ইজ ইকুয়াল টু 4i ক্যাপ মাইনাস 4k ক্যাপ। ভেক্টরের উৎপন্ন কোণ হবে কি? তো ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, তো কোন একটা ভেক্টরের উৎপন্ন কোণ আমরা কিভাবে নির্ণয় করি? ধরো আমরা একটু বলছিলাম তো কজ ইনভার্স কজ থিটা বা কজ থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 1। তো যার অক্ষের সাথে সে উপরে থাকবে, তো ওয়াই অক্ষের সাথে সে উপরে। এখানে কিন্তু আমার নিচের মানটা বসানোও লাগতেছে না, তাও আমরা বসানো 4 স্কয়ার প্লাস মাইনাসের 4 স্কয়ার, এটা হচ্ছে মান, ওই ভেক্টরের মান। ও জিরোকে কোনো বিষয় দ্বারা ভাগ দিলে তার মানে 0, তার মানে কজ ইনভার্স 0, তাই না? আর তাহলে কজ কত ডিগ্রির মান 0? আমরা জানি কজ 90 ডিগ্রির মান 0, আর এখানে থিটার মান কত হবে? 90 ডিগ্রি। অ্যান্সার হবে আমাদের গ নাম্বার। ওকে, 91। এম এর মান কত হলে বি ভেক্টর ইজ ইকুয়াল টু 4i ক্যাপ প্লাস এম জে ক্যাপ এবং কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু 8i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 9k ক্যাপ পরস্পর লম্ব হবে? পরস্পর লম্ব হওয়ার জন্য যে সূত্রটা, কোন একটা দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে এটা ডট গুণফল শূন্য হয়। তার মানে আমরা যদি বি ভেক্টর ডট কিউ ভেক্টর করি তখন এদের যে ইয়া হবে, ধরো 4 8 চারাটা কত 32 প্লাস প্লাস না প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস কি হবে 4 4 16। ওইখানে আমাদের কে নাই, তার মানে এখানে এটা হবে যাবে কত 0। এখানে 16 4 4 16 না, তো এটা হবে লিখছি, এটা হবে 4m। ওকে, তো পি ডট কিউ ইজ ইকুয়াল টু 4m আর এইটার মান কত হবে আমাদের 0 ইজ ইকুয়াল টু, এটা যদি হয় 32 ইয়ার আমরা লিখতে পারি 4m ইজ ইকুয়াল টু 32, সুতরাং m ইজ ইকুয়াল টু 8। ওকে, চারাটা 32। ঠিক আছে, আচ্ছা নেক্সট 92। এ ভেক্টর ও এ ভেক্টরের বিপরীত ভেক্টরের লব্ধির মান কত? এ একটা ভেক্টর এবং তার বিপরীত ভেক্টর, ধরো কোনো একটা ভেক্টর এ এবং এইটারই বিপরীত ভেক্টর ধরো মাইনাস এ, এই দুইটার লব্ধির মান কত হবে? অবশ্যই 0 হবে। কোনো একটা ভেক্টর ও তার বিপরীত ভেক্টরের লব্ধির মান কি? অলওয়েজ 0। ওকে, 93। একটা উদ্দীপক দেওয়া আছে, যদিও এই ধরনের ম্যাথ অলওয়েজ তুমি স্কিপ করবা, ধরনের ম্যাথ আসবে না, তাও আমি যদি একটু দেখাই যে কি হবে। বলতেছে থিটা এর মান কত হলে ভিএক্স ও ভিওয়াই উপাংশগুলো সমান হবে? তো আমরা কি জানি যে কোন একটা ইয়ার ভিএক্স ও ভিওয়াই উপাংশগুলো কি হয়? ধরো এখানে বল থিটা এর মান কত হলে, এই থিটার মানটা কত হলে এইটার জন্য ভিএক্স ও ভিওয়াই এর মানটা এটা কত হবে, এটি তো। আচ্ছা, সমস্যা নেই। তো আমি এখানে আরেকটা ইয়া লিখলাম, ধরো একটা ভেক্টর, ধরো এটা ভিআর, এটার একটা ধরো এই বরাবর কাজ করতেছে, এটা হচ্ছে ভিএক্স, আর একটা লম্ব বরাবর কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের ভিওয়াই। ভিএক্স অনুভূমিক বরাবর কাজ করতেছে হচ্ছে কি কজ, এই পাশে যদি থিটা হয় তাহলে হবে কি ভি ভিআর
কস থিটা, ভিওয়াই ইজ ইকুয়াল টু ভিআর সাইন থিটা। তো কখন আমাদের এই যে ভিএক্স এবং ভিওয়াই দুটা সমান হবে? কস থিটা এবং সাইন থিটার মান যখন সমান হবে, কস থিটা সাইন থিটার মান কখন সমান? যখন দুইটার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হবে। অর্থাৎ থিটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে দুই ক্ষেত্রে এরা সেম মান দিবে। এই টাইপের ম্যাথ একটা এর আগে করে আসছি, 1 নম্বর হচ্ছে তাহলে অ্যান্সার 94। থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করা হলে ভিএক্স ও ভিওয়াই এর মানের কিরূপ পরিবর্তন হবে? আমি দেখলাম যে ভিএক্স এটা সম্পর্কিত হচ্ছে কজ এর মানের সাথে, ভিওয়াই এইটা সম্পর্কিত হচ্ছে আমাদের সাইন থিটার মানের সাথে, তাই না? আমাদেরকে এবার দেখতে হবে কজ আর সাইন কিসের উপর আসলে নির্ভর করে। কস থিটা এইটার মান কস থিটার সাথে থিটার মানের সম্পর্ক কি তুমি বলো তো? থিটা এর মান যত বাড়ে কস থিটা এর মান তত কমে। ওকে, তার মানে থিটা সমানুপাতিক 1/cos থিটা। কিভাবে বলছি একটু পরে বলতেছি। আবার থিটা এর মান যত বাড়াই সাইন থিটা এর মান তত বাড়ে। থিটা সমানুপাতিক সাইন থিটা। কিভাবে বুঝলাম ভাই বলতো? সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান 1। সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান উল্টো বলছে। সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান 0। cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান 1। সাইন 90 ডিগ্রির মান কত? 1। cos 90 ডিগ্রির মান কত? 0। বলতে চাইতেছি সাইনের মান তুমি যত বাড়াবা তত সেটা 1 এর দিকে যাবে, cos এর মান তুমি যত বাড়াবা তত সেটা 0 দিকে যাবে। এই জন্য cos 90 ডিগ্রির মান 0, তুমি থিটার মানটা বাড়াই দিছো, cos ও তখনই 0 হয়ে গেছে। তুমি থিটার মানটা বাড়াই দিছো, তখন সাইনের মান 1 হয়ে গেছে। আমি বলতে চাইতেছি সাইনের মান যত বাড়াই থিটার মানও তত বাড়ে, cos এর মান যত বাড়াই থিটার মান তত কমে। উল্টা ভাবেও বলা যায়। ওকে, তো এখন ভিএক্স কার সাথে সম্পর্কিত? আমরা দেখলাম ভিএক্স হচ্ছে আমাদের cos এর সাথে সম্পর্কিত। ভিওয়াই কার সাথে সম্পর্কিত? সাইনের সাথে সম্পর্কিত। তো আমি বললাম যে সাইনের মান যত বাড়াবো থিটার মান তত বাড়বে, cos এর মান যত বাড়াবো থিটার মান তত কমবে। তার মানে কমবে প্লাস বাড়বে এমন নিয়ে কোনটা আছে? এটা হচ্ছে ক নম্বর। ওকে, আর কমবে প্লাস বাড়বে এরকম কোনটা আছে? ক নম্বর। 95। কিউ ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ক্রস পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর এটা কি হবে? আচ্ছা, তো তুমি দেখো ভাইয়া এখানে আমাদের দেওয়া আছে, আমরা যদি দেখি যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, ওকে, এইটা ক্রস পি ভেক্টর মাইনাসের কিউ ভেক্টর, এইটা তাই তো। তো এটাকে জাস্ট গুণ করে দিব নর্মাল নিয়মে, পি ভেক্টর ক্রস পি ভেক্টর প্লাস পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। কিভাবে? কিউ ভেক্টর ক্রস পি ভেক্টর, এটা প্লাস কিউ ভেক্টর মাইনাসের কিউ ভেক্টর। আচ্ছা, তো সেম জিনিস যখন আমরা গুণ করব ইয়ার ক্ষেত্রে, ক্রস গুণফলের ক্ষেত্রে এটা 0 হয়ে যাবে। সেম জিনিস যদি গুণ করি তাহলে এটা 0 হয়ে যাবে, দিক দেখার দরকার নেই। আচ্ছা, বাকিটা যদি আমরা লিখি তাহলে আমরা লিখবো এখানে একটা ক্রস চিহ্ন হবে, এখানে একটা ক্রস চিহ্ন হবে। আচ্ছা, তাহলে আমরা লিখতেই পারি কিউটাকে যদি আমরা করি আগে লিখি তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারি কিউ ক্রস পি ভেক্টর। এই মাইনাস কিউটাকে আগে নিয়ে আসছে এই জন্য মাইনাসটা চলে গেছে। ওকে, এটা যদি হয় প্লাস আর কিউ ক্রস পি এটা আছে, এই তো। আচ্ছা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 ইন্টু কিউ ক্রস পি। আমাদের এখানে অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ওকে, হোপফুলি বুঝতে পারছি। নেক্সট, আচ্ছা 96, একটি কণার উপর এফ একটা বলের মান দেওয়া আছে এবং এই কণাটির সরণ আর হলে প্রয়োগকৃত বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত হবে? তো কাজের পরিমাণ আমরা নির্ণয় করি কিভাবে? ডব্লিউ ইন্টু এফ ডট এস, ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস। তো এফ ডট এস এর জায়গায় এখানে মূলত এফ ডট আর করবো, কারণ এখানে এসটাকে সরণটাকে আর দ্বারা প্রকাশ করছে। আচ্ছা, এটাকে আমাদের কি প্রকাশ করছে? এসটাকে আর দ্বারা প্রকাশ করছে। আচ্ছা, এখন যদি আমরা ডট গুণ করি 2 এর সাথে 6, 6 দুগুণে 12, প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, প্লাসে মাইনাসে মাইনাস 2 ওকে 2, 12 মাইনাসের 8 ইকুয়াল টু 4। তার মানে এখানে কি হবে? 4 জুল। ওকে, অ্যান্সার হচ্ছে আমার খ নাম্বারটা। 97, এটা স্কিপ, এত বড় ইয়ার কখনো দিবে না। নেক্সট 98, একটা ভেক্টর দেওয়া আছে এবং এর মান √13। ভাইয়া এটার মান আমরা কিভাবে নির্ণয় করবো? এইটার মান 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু √4 প্লাস 3 স্কোয়ার কত? 9,
13। ওকে, তার মানে এটা হয়েছে। তো এটা যেহেতু আই ক্যাপ এবং জি ক্যাপ, তার মানে এটা অবশ্যই এক্স এর সমতলে আছে। 3 নাম্বারটা দেখো, জেড অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ, যেহেতু এরা ইয়াতে আছে, মানে আই ক্যাপ আর জি ক্যাপ, এটা অবশ্যই জেড অক্ষের সাথে আমার 90 ডিগ্রি কোণে আছে। তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি একটা আই ক্যাপ আর জে ক্যাপ দিয়ে আনো, আই ক্যাপ আর জে ক্যাপ সমতলে যেটা থাকে বা এক্স ওয়াই তলে যেটা থাকে, এটা তো অবশ্যই জেড অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। এটা তুমি যদি ম্যাথ করেও করতে পারো, বাট এটা আসলে কমন সেন্স দিয়েও অ্যান্সারটা করা যায়। ওকে, তো অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নাম্বারটা 99। কোনটি স্কেলার রাশি? আচ্ছা, আমাদের স্কেলার রাশি জিজ্ঞেস করছে, তাই না? আচ্ছা, আমরা জানি কি গ্রেডিয়েন্ট কি একটা ভেক্টর রাশি, কারণ গ্রেডিয়েন্টে একটা স্কেলারকে আমরা ভেক্টরে পরিণত করি, সেজন্য আমাদের এই যে গ্রেডিয়েন্ট, এটাকে আমাদের ভেক্টর রাশি। আমাদের ডাইভারজেন্স একটা ভেক্টর রাশিকে স্কেলারে পরিণত করে, কারণ এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। আর আমাদের কার্ল একটা ভেক্টরকে ভেক্টরে রূপান্তর করে, এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এভাবে সরণও কিন্তু আমাদের ভেক্টর রাশি। ওকে, তো এখানে আমাকে জিজ্ঞেস করছে নিচের কোনটি আসলে স্কেলার রাশি। আমাদের ডাইভারজেন্স সাহেব হচ্ছে আমাদের স্কেলার রাশি। হোপফুলি বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট 100 নাম্বার দেখো, এ প্লাস বি ও এ মাইনাস বি ভেক্টরদের পরস্পর লম্ব হলে, তো দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাদের ডট গুণফলের মান কি হয়? 0 হয়। তাহলে আমরা জানি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ মাইনাস বি ভেক্টর, যেহেতু লম্ব বলে দিছে, এদের ডট গুণফলের মান কি হবে? আমাদের 0 হবে। এদের ডট গুণফলের মান 0। আচ্ছা, এই দুইটা ডট গুণফলের মান যদি আমাদের 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এ ডট, এটার সাথে এটা গুণ করলে এটা হয় এ স্কোয়ার, আবার এটার সাথে যদি প্লাসে মাইনাসে মাইনাস এ বি, এটার সাথে এটা যদি গুণ করি প্লাস এ বি, যদি গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। প্লাস এ বি মাইনাস এ বি কাটা হলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, সুতরাং এ ইজ ইকুয়াল টু বি। স্যার হবে আমাদের গণনা। ওকে, তো নর্মাল জাস্ট গুণ করে দিব, গুণ করে পাশাপাশি করলেই মিলে যাবে। 101, দুটি ভেক্টরের স্কেলার গুণফল 20 এবং ভেক্টর গুণফলের মান 6 ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হবে? আচ্ছা, ভেক্টরদের মধ্যবর্তী কোণ বের করতে বলছে, তাই না? ভেক্টরদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রটা কি? এটা যদিও ক্যালকুলেটরের ম্যাথ, তো তোমাকে জাস্ট আমি নিয়মটা ফর্মুলাটা দেখাই দিব। আমরা জানি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করি যখন ইয়ার ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল, হবে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স উপরে স্কেলার উপরে ভেক্টর গুণফল, নিচে স্কেলার গুণ, উপরে ভেক্টর গুণ, নিচে স্কেলার গুণ। ওকে, তো এখানে ভেক্টর গুণফলের মান কত? ভেক্টর গুণফলের মান হচ্ছে আমাদের এখানে 6√2, আর স্কেলার গুণফলের মান হচ্ছে 20। ওকে, স্কেলার গুণফলের মান কত? 20, আর ভেক্টর গুণফলের মান 6√2। তো যদি ভাগ করো, তুমি 1/√3 মান পাবা। ওকে, তো তুমি করে দেখবা, এটা 30 ডিগ্রি আসবে আর কি। আচ্ছা, 30 ডিগ্রি। ওকে, 102, দুটি সদৃশ্য ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর যদি একই সময় একই বিন্দুতে ক্রিয়া করে, তাহলে বলতেছে দুটি সদৃশ্য ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর একই সময়ে একই বিন্দুতে ক্রিয়া করতেছে। আচ্ছা, কোন একটা বিন্দুতে ধরো দুইটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এই দুটা ভেক্টর একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করতেছে। ওকে, যদি ক্রিয়া করে এদের ডট গুণফল কি কখনো 0? এটা তো লম্ব হলে 0 হয়। একই বিন্দুতে ক্রিয়া করলে তো 0 হয় না, এদের লম্ব হলে, এরা যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে তবেই না এটা 0 হবে। তার মানে এই যে প্রথমটা যেটা আছে, এটা কিন্তু আমাদের ভুল। একটা ভুল হয়ে যাচ্ছে, মানে বাকিগুলা ঠিক। তাও আমরা দেখি যে একই বিন্দুতে ক্রিয়া করলে এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। আর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হওয়ার যে কথা, সমান্তরাল হওয়া একই কথা, তাই না? তার মানে এই ভেক্টর দুটি পরস্পর সমান্তরালে আছে, তার মানে এই যে এ ক্রস বি এটা সত্য, তাই না? যেহেতু এরা সেম বিন্দুতে আছে। আর এইটা তো আমরা লিখতেই পারি, কেন লিখতে পারি? এইটা হচ্ছে এ ভেক্টরের মান, এটা হচ্ছে বি ভেক্টরের মান, আর এইটা যে কথা, এটা সেম কথা। ওকে, তাহলে গ নাম্বার হচ্ছে আমাদের आंसर 103। এ ভেক্টর ইজ ইকুয়াল টু i ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ ও বি ভেক্টরের মান দেওয়া আছে। বলতেছে এক্স ও ওয়াই এর মান কত হলে ইউ বি ভেক্টর দুই পরস্পর সমান্তরাল হবে। দুটি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে এদের i ক্যাপের সহগের অনুপাত, এদের i ক্যাপের সহগের অনুপাত ইজ ইকুয়াল টু জে ক্যাপের সহগের অনুপাত ইজ ইকুয়াল টু কে ক্যাপের সহগের অনুপাত। এটা আমরা লিখতে পারি। এখানে i ক্যাপের সহগের অনুপাত কত দেওয়া আছে? 2/y ইজ ইকুয়াল টু x divided by 6 is equal to -4 divided by -8, বা 2 divided by y
ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু কত হয় হাফ। সুতরাং যদি আমরা লিখি এক্স ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু হাফ, অথবা আমরা লিখতে পারি 2/y ইজ ইকুয়াল টু হাফ। সুতরাং যদি ওই পাশে নিয়ে যাই এক্স ইজ ইকুয়াল টু কত হবে আমাদের, অপশনে লেখো এক্স ইজ ইকুয়াল টু 3, একটাও নাই, তার মানে আমাদের ক নাম্বারই হবে অ্যান্সার, তাও আমরা বের করব। সুতরাং এটাকে আমরা এইভাবে লিখতে পারি। সুতরাং y ইজ ইকুয়াল টু আমাদের কি হবে 4, আমাদের এখানে অ্যান্সার হবে ক নাম্বার হচ্ছে অ্যান্সার, x ইজ ইকুয়াল টু 3, y ইজ ইকুয়াল টু 4। 104 নাম্বার, যদি ভেক্টরের ক্রস গুণফল সম্পর্কে বলা যায়, ক্রস গুণফল একটি ভেক্টর রাশি। আচ্ছা, ক্রস গুণফল কি একটা ভেক্টর রাশি? অতটা ইয়েস, অবশ্যই ক্রস গুণফল একটা ভেক্টর রাশি। ক্রস গুণফলের দিক ভেক্টর দ্বয় যে সমতলে তার লম্ব বরাবর। হ্যাঁ অবশ্যই, তুমি যদি দুইটা ভেক্টর ধরো, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এ একটা ভেক্টর বি আর একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের তুমি ক্রস বের করো, এই দুইটা ভেক্টরের ক্রস বের করো, তাহলে এটা অবশ্যই এদের লম্ব বরাবর আমাদের এদের দিক হবে, এদের লম্ব বরাবর এদের দিক হবে। তুমি যদি বি ক্রস এ করতা, বি ক্রস এ, তাহলে এটা নিচের দিকে আসতো। ওকে, তো এটাই এদের লম্ব বরাবর মূলত আমাদের ভেক্টরের দিকটা থাকে। ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে কখনোই না, আমাদের ক্রস গুণফল বিনিময় সূত্র মানে না এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ, কখনোই না। তুমি যদি লিখতেই চাও এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, তোমাকে লিখতে হবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের এখানে ক নাম্বার। নেক্সট 105 নাম্বার বলতেছে কোন ভেক্টরের ডাইভারজেন্স হলো। অনেকবার এটা দেখলাম যে কোনো ভেক্টরের ডাইভারজেন্স হলে একটা স্কেলার আসে, কারণ ডাইভারজেন্স কি করে, একটা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে। ওকে, আচ্ছা 106 নাম্বার, নিচের চিত্র অনুযায়ী কিউ ভেক্টর এর উপর পি ভেক্টরের অভিক্ষেপ কত। পি ভেক্টরের উপর কিউ ভেক্টরের অভিক্ষেপ কত। আমরা এটা অনেক শুরুতেই এটা দেখে আসছে, যার অভিক্ষেপ বলবে আমরা বললাম সে cos থিটা, তার মানে পি ভেক্টরের অভিক্ষেপ তার মানে পি cos থিটা, পি cos থিটা ইজ ইকুয়াল টু ডট গুণফলের নিয়ম অনুযায়ী উপরে পি ডট কিউ, নিচে হবে অপর যে ভেক্টরটা আছে এটা কিউ। ওকে, তাহলে এটা কার সাথে মিলে, এটা হচ্ছে আমাদের ক নাম্বারটার সাথে মিলতেছে। ওকে, তো এটা হচ্ছে ডট গুণফলের সাধারণ সূত্র থেকে আমরা পারি। এবার হচ্ছে 107 নাম্বার, দেখো ভাইয়া একটি কণার উপর এফ একটা ভেক্টরের বল প্রয়োগ করার পর কণাটির সরণ ঘটে, এই কণাটির সরণকে ডি দ্বারা এখানে প্রকাশ করছে। বলতেছে ডি এর মান কত হলে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য। কোন একটা জিনিসের সম্পাদিত কাজের পরিমাণ শূন্য, তার মানে এখানে বুঝাই যাইতেছে যে প্রথমে আমরা সম্পাদিত কাজের পরিমাণ কিভাবে নির্ণয় করি, আমরা ডট গুণফলের মাধ্যমে সম্পাদিত কাজের মান নির্ণয় করতে পারি। তার মানে আমরা এখানে কাজের মান নির্ণয় করব এফ ডট ডি বের করে, আমরা এখানে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করব এফ ভেক্টর ডট ডি ভেক্টর বের করে। এফ ভেক্টরের মান কত দেওয়া আছে, 5i ক্যাপ মাইনাস এর 6j ক্যাপ প্লাস 3k ক্যাপ ইন্টু 3i ক্যাপ প্লাস dyj ক্যাপ প্লাস 5k ক্যাপ, এটা হচ্ছে আমাদের মান দেওয়া আছে। এখন যদি আমি এদের ডট গুণফল বের করি, দেখো ভাইয়া 3 5 15 প্লাসে মাইনাসে মাইনাস 6dy প্লাসে প্লাসে প্লাস 3 5 15, 15 15 কত 30, তাই না? তো 30 মাইনাসের 60y আমাদেরকে বলে দিচ্ছে এখানে যে সম্পাদিত কাজের পরিমাণ আছে, এই সম্পাদিত কাজের পরিমাণ হচ্ছে এই কাজটার পরিমাণ কি, এই কাজটার পরিমাণ ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতেই পারি সুতরাং 30 মাইনাসের 60i, এই সম্পাদিত কাজের পরিমাণ যদি 0 হয়, সুতরাং 60i ইজ ইকুয়াল টু 30 ওই পাশে নিয়ে গেলে, সুতরাং y ইজ ইকুয়াল টু 5 6 30 হয়, y এর মান হবে আমাদের 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমাদের এখানে dy এর মান কত, এখানে dy লিখতে হতো dy। ওকে, আনসার হচ্ছে আমাদের খ নাম্বার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। 108 নাম্বার যদি আমরা দেখি, এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটা দেওয়া আছে, বলতেছে বি বরাবর এ এর অভিক্ষেপ কত। কোন একটা ভেক্টরের অপর একটা ভেক্টরের বরাবর অভিক্ষেপ আমরা কিভাবে নির্ণয় করি, যার অভিক্ষেপ নির্ণয় করব সে cos থিটা, তাই তো? আমরা যদি এ এর অভিক্ষেপ নির্ণয় করি এ cos থিটা, অপর পাশে আমরা এই দুইটা ডট গুণফলের মান লিঙ্ক। ওকে, ডট গুণফলের মান কত, 6 দুগুণে কত 12 প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 প্লাসে প্লাসে প্লাস, আর নিচে শুধুমাত্র অপর যে ভেক্টরটা আছে যেখানে a cos থিটা হয়ে গেছে, এখানে b বসবে। এই b ভেক্টরের মান, এটার মান কত হবে 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস, এখানে ম্যাটার করতেছে না কতবার। ওকে, উপরে আমরা কি লিখতে পারি, দেখো ভাইয়া 14 বিয়োগ 6, 14 বিয়োগ 6 কত 8, আর নিচে পাওয়ার 49, 8 ডিভাইডেড বাই আমাদের কত হবে 7। আমাদের এখানে অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বারটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ওকে, এবার 109 নাম্বার, ভেক্টর এ এবং বি দুইটা দেওয়া আছে, মধ্যকার কোণ নির্ণয় করো। এটা মধ্যকার কোণ তুমি চাইলেই নির্ণয় করতে পারো সূত্র দিয়ে, বাট এটার ক্যালকুলেটর লাগবে করতে, এই জন্য আমরা এটা করতেছি না, এটা স্কিপ। ওকে,
লাস্ট প্রশ্ন 110 নম্বর। দুটি ভেক্টর রাশির বৃহত্তর ও ক্ষুদ্রতর লব্ধিদ্বয় যথাক্রমে 28 একক এবং 4 একক, তাই তো? রাশি দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে কোনো কণা একটি কণার উপর ক্রিয়া করলো, লব্ধির মান কত? ওকে, তো এইখানে দেখো ভাইয়া বলা আছে যে বৃহত্তর ও ক্ষুদ্রতর লব্ধিদ্বয়। আমরা জানি কোনো একটা ভেক্টরের বৃহত্তর লব্ধিদ্বয় মানে কি? দুইটা ভেক্টরের যোগফল। তার মানে এদের বৃহত্তর লব্ধিদ্বয় মানে হচ্ছে পি প্লাস কিউ। পি প্লাস কিউ এখানে কত দেওয়া আছে? পি প্লাস কিউ দেওয়া আছে 28 একক। আবার এখানে বলা আছে ক্ষুদ্রতর লব্ধিদ্বয় মানে পি মাইনাস কিউ, এটা হচ্ছে আমাদের কত একক? 4 একক। এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 2p ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা যোগ করলে 32, সুতরাং p ইজ ইকুয়াল টু 16। এখন এই p এর মানটা যে কোনো একটাতে আমরা বসিয়ে দিব। ধরো p ভেক্টর প্লাস q ভেক্টর ইজ ইকুয়াল টু 28। এখানে p ভেক্টরের মান বসিয়ে দিলে q ভেক্টর ইজ ইকুয়াল টু 28 মাইনাসের 16। ওকে, তো মাইনাসের 16 যদি হয় এটা হবে কত আমাদের? 14, তাই তো? 8 12। আচ্ছা, এখন আমরা পি এর মানও পেলাম, কিউর মানও পেলাম। বলতেছে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয়ের সূত্র কি? তখন দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় মানে আর এর মান হবে √p স্কয়ার প্লাস q স্কয়ার। মানে পি এর মান কত দেওয়া আছে? 16 এর হোল স্কয়ার, 12 এর হোল স্কয়ার। তো আমাদের কনফিউজ লাগতেছে, তো ছোট ছোট হয় আছে 3, 6 আর 3 কত? 9। তো 0 6 156। ওকে, তো 156 আর 144। ওকে, এই দুটা যোগ করলে তুমি 400 পাবা। 156 যোগ 144, 0 হাতে আছে 1 0 2। ওকে, 2 কেন? ভুল লিখতেছি, মানে 1 থাকে তো 256। মাঝে মাঝে সিরিজ জিনিস মাথায় আসে না। 256 প্লাস কত হবে? 144। ওকে, এটাই মাথায় আসছে তোমার, 256। তো আমি যে ইয়াগুলো লিখে দিয়েছিলাম স্কোয়ারের মানগুলো, এগুলো একটু দেখে নিও। তো এটা করলে কত হবে? 400। তো √400 আর 400 যে কথা 20 একই কথা। ওকে, তো 20 ইউনিট, আনসার হবে 20 ইউনিট। ওকে, তো এই তো আমাদের লাস্ট এমসিকিউ। আর নাই